খাবারের 1 ক্যালোরির জন্য শাকসবজি জাতীয় খাবারের 7 ক্যালোরি ব্যয় করা হয়। একটা পশুর চারণ ক্ষেত্রে চাষ করলে 5টা পরিবার চলতে পারবে। যে শাকসবজি জাতীয় খাবারে মাংস জাতীয় খাবারের তুলনায় খরচ আসলেই অনেক অনেক কম। মিস্টার রাশমি ভাই জাভেরি যে কথাগুলো বললেন, এত ক্যালোরি থাকে, এত ক্যালোরি থাকে, এত গ্রাম প্রোটিন থাকে, এইসব বইতেও আছে। এগুলো এই তথ্যগুলো আপনারা কোত্থেকে পেয়েছেন একমাত্র আল্লাহ জানেন। এগুলো সবই রিসার্চ। আমি যেমনটা বললাম সেরকমই কিছু রিসার্চ। উনি বললেন আমরা যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে। আমিও কিছুটা মেনে নিলাম, যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে। আর সেজন্যই মুসলিমরা আমরা তৃণভোজী প্রাণীদের মাংস খাই, যেমন ছাগল, ভেড়া, যারা খুব শান্ত আর শান্তিকামী। আমরাও শান্ত আর শান্তিকামী। এখন আসছেন মিস্টার রাশমি ভাই জাভেরি। ডক্টর জাকিরের কথার উত্তরে উনি এখন লেকচার দেবেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, মিস্টার রাশমি ভাই জাভেরি। প্রথমেই আমি ডক্টর জাকির নায়েককে ধন্যবাদ জানাতে চাই যে উনি আমার উপরেই সব ছেড়ে দিয়েছেন। আমি যদি ভেজিটেরিয়ান হয়ে থাকতে চাই থাকতে পারবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমি অনুরোধ করব কোঅর্ডিনেটরকে যে আমাকে কি এখন উত্তর দিতে হবে নাকি মতামত দেব অথবা অন্য কিছু বলবো। আসলে আমরা তো এখানে এসেছি, এখন আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করতে পারি। প্রশ্নোত্তর পর্ব শুরু হবে এই লেকচারের পরে, মোট 3টা পর্ব। হ্যাঁ মিস্টার জাভেরি, আপনি শুরু করেন। আচ্ছা, আমাদেরকে এখানে কোঅর্ডিনেটরের কথা অবশ্যই মেনে চলতে হবে, তাই আমি এখানে জাকির এই নিয়মেই বলবো। না, সমস্যা নেই, আমিও মেনে চলবো। প্রথমেই আমি যে কথা বলবো, এখানে প্রশ্নটা এই না যে কে যুক্তি দিয়ে বলছে কে বলছে না, আর কে কোনটা খাবে সেটাও আসলে তার নিজস্ব পছন্দের ব্যাপার। আমি এ কথা আগেও আপনাদের বলেছিলাম, সবকিছুই আপেক্ষিক। আপনাদেরকে এই ব্যাপারটা সেই দৃষ্টিকোণ থেকেই দেখতে হবে। এখন আমি একটা কথার ব্যাপারে প্রতিবাদ জানাবো। ডক্টর জাকিরের বলা কথার প্রতিবাদে যে কোনো ধর্মই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেনি। আমি একজন বিশেষজ্ঞ, তাই বলতে পারবো কথাটা ঠিক না। আমি এমএ পড়েছি জৈন ধর্মের উপরে। জৈন ধর্ম ননভেজ খাবার নিষিদ্ধ করেছে। প্রভু মহাবীর আর আমাদের 24 জন তীর্থঙ্কর, তারা সবাই ননভেজ খাবারকে নিষিদ্ধ করেছেন। আমি মহাবীরের বেশ কিছু কথা আপনাদের বলেছি। এছাড়াও আমি আপনাদের বলেছি ডক্টর অর্নিশের কথা। তিনি নিজেই এ কথা বলেছেন যে ননভেজ খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। সেজন্যই ডক্টর অর্নিশ বলেছেন সুস্বাস্থ্য নিয়ে শান্তির সাথে বাঁচতে চাইলে আমাদের সবাইকে শাকসবজি জাতীয় খাবারই খেতে হবে। এখন আপনি বললেন যে গাছপালারও জীবন থাকে। এটা শুধুমাত্র স্যার জগদীশচন্দ্র বসুই বলেননি, প্রভু মহাবীর তিনি এই কথা 2500 বছর আগে বলেছেন। শুধু গাছই নয়, বাতাস, পানি, আগুন, ভূত্বকের বিভিন্ন উপাদান সবকিছুরই জীবন আছে। তিনি কখনো এই কথা বলেননি যে তোমরা টিকে থাকার জন্য প্রকৃতির এইসব জীবদের হত্যা করো। তবে তিনি বাস্তববাদীও ছিলেন, তাই তিনি বলেছেন যে যারা পৃথিবীর মোহ ত্যাগ করে জৈন মুনি হতে পারবে না, এই জৈন মুনিরা তারা এমনকি কোনো গাছকেও হত্যা করে না। প্রাণী তো অনেক দূরের কথা, তারা এভাবে খায় না। তারা তাদের খাবার রান্না করে তারপর খায়। এখানে আপনারা বলতে পারেন যে আমরা তাদের জন্য গাছপালা মেরে ফেলি, সেটা আলাদা কথা। তবে প্রভু মহাবীরের কথাগুলো খুবই পরিষ্কার যে আমরা মানুষরা জীবজগতের কারোরই কোনো ক্ষতি করব না, হোক সেটা সচল অথবা অচল। এটা একেবারে স্পষ্ট বলা আছে, আর আমরা সবাই এই কথাটা মেনে চলব। যদি বিকল্প কোনো উপায় থাকে আমরা তাহলে তখন সেই পথে যাব না যেটা আমাদের বাধ্য করে অন্যান্য পশুদের হত্যা করে তাদের মাংস খেতে। আর একটা কথা বলি, আপনি বললেন গাছের কথা।
আমি আমার লেকচারে শাকসবজির কথা বলেছিলাম। আপনি বললেন যে একটা গিরগিটির নতুন করে লেজ গজায়, এটা একটা ব্যতিক্রম। গাছের ক্ষেত্রে ফল ছিঁড়ে নেন, আবার ফল হবে। একটা ডাল কেটে ফেলেন, সেখানে আবার ডাল গজাবে। এরকম যুক্তি দেখালে সেটা চলতেই থাকবে। তাই আমাদের বিতর্কটা এভাবে না দেখলেই ভালো। আর মেডিকেল সায়েন্সও বলছে, আর আপনিও বললেন, ডক্টর জাকির বেশ কিছু মেডিকেল পয়েন্ট বলেছেন, আমিও বলেছি। এখন এটা উপস্থিত দর্শক শ্রোতাই বিচার করে বলবেন আমি যেসব বৈজ্ঞানিক কথা বলেছি সেগুলো ঠিক নাকি ওনারটা ঠিক, এটা আপনারাই ঠিক করবেন। আর উনি এ কথাটা বলতে ভুলে গেছেন, কিছু মনে করবেন না, আমি এভাবে বলছি কারণ আপনার সাথে বিতর্ক করছি। মানসিক অবস্থা বলেননি। আমরা যখন পশুর মাংস খাই তখন সেই পশুর প্রবৃত্তিগুলো আমাদের মধ্যে চলে আসে। আপনি যদি এ ব্যাপারে কিছু বলতে চান তাহলে আমাদের বলতে পারেন। এখন অনেক ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন। আমি রান্নার কথা বলছি। বেশিরভাগ ডাক্তারই কাঁচা শাকসবজি খাওয়ার উপদেশ দেন। যেসব শাকসবজি অথবা সিরিয়াল আমরা কাঁচা খেতে পারি না সেগুলো রান্না করে খাবো। ব্যাপারটা আসলে এরকম। আর ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসে আমরা যখনই কোনো কনফারেন্স করি সেখানে বেশিরভাগ খাবারই থাকে কাঁচা। এগুলো বেশি স্বাস্থ্যকর আমাদের সবার জন্য। বইগুলো সম্পর্কে বলি। বইগুলো আমি আপনাকে দেইনি, ডক্টর নায়েককে এই বইগুলো আসলে দিয়েছেন মিস্টার সালেচা। ঠিক আছে, ব্যাপারটা আসলে অতটা গুরুত্বপূর্ণ না। এখন আপনাদের আরেকটা কথা বলবো যে আপনারা সত্যটাকে বদলাতে পারবেন না। হাততালিতেই সব বদলে যায় না। আপনারা যদি আমার কথা পছন্দ করেন তাহলে হাততালি দিতে পারেন, অপর বক্তার কথা যদি পছন্দ করেন সেখানেও হাততালি দিতে পারেন। তবে আমি বিশ্বাস করি যে কিছু কথা আপনার ভালো লাগলো আর জোরে হাততালি দিলেন তাতে সত্যটা বদলে যাবে না। আর আমি এখানে একটা বইয়ের কথা বলবো। বইটা লিখেছেন ডক্টর দীপক চোপড়া। তিনি আরো অনেক বই লিখেছেন। তিনি ডাক্তারি প্র্যাকটিস করেন, মানুষের চিকিৎসা করেন, ডক্টর ডিন অর্নিশের মতোই। তিনিও অনেক গবেষণা করেছেন। তারপর তিনি এমন একটা সিদ্ধান্তে এসেছেন আমরা যা খাই সেগুলো আমাদের উপর অনেক প্রভাব ফেলে, মানসিকতার উপরে, শারীরিক অবস্থার উপরে। আমাদের খাদ্য আমাদের প্রভাবিত করে। আর আমাদের বেশিরভাগ শারীরিক আর মানসিক অসুস্থতার পেছনে কারণ হলো এইসব মাংস জাতীয় খাবার। সেই জন্যই এই খাদ্য নিষিদ্ধ। এটা বলা অযৌক্তিক হবে যে পশু পাখিদের মেরে আপনারা ভেজিটেরিয়ানদের সাহায্য করছেন। পশু পাখির সংখ্যা নিয়ে আমাদের ভাবতে হবে না। প্রকৃতি সবকিছুর ভারসাম্য ঠিক রাখবে। কারণ আপনারা মাংস খাওয়ার জন্য পশু পাখি পালছেন, সেজন্যই তাদের সংখ্যা বেশি। আর সেই জন্যই এটা হচ্ছে। এমনটা না করলে জঙ্গলগুলো দেখেন, সব জায়গাতে প্রকৃতির নিয়ম চালু আছে। প্রকৃতি ভারসাম্য ঠিক করে রাখবে, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে না। এবারে ইতিহাসের ব্যাপারে বলি। মিস্টার ত্রিবেদী শুরুতে বলেছিলেন, ডক্টর জাকিরও বলেছেন। আমি আপনাদের জৈন ধর্মের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে আমাদের ধর্মগ্রন্থগুলোতে একথা পরিষ্কারভাবে বলা আছে যে আগেকার দিনে প্রাগৈতিহাসিক সময়ে তখন যেসব মানুষ এই পৃথিবীতে ছিল তারা গাছের নিচে থাকতো আর গাছ থেকে তাদের সব চাহিদা পূরণ করত। বন্ধুরা, আমার হাতে আরো সময় আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের কোনো বিতর্কে যাওয়ার দরকার নেই। আমি তার বদলে এখন দর্শক শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে চাই, ব্যাখ্যা করতে চাই। ধন্যবাদ। ধন্যবাদ মিস্টার জাভেরি। যদিও হাতে আরো 5 মিনিট সময় ছিল, উনি আগেই কথা শেষ করেছেন। এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক মিস্টার জাভেরির কথার উত্তরে লেকচার দিতে। ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের সম্মানিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা, আমার প্রিয় ভাই বোনেরা, আমি আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি আর রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। প্রথমেই বলি, আমি এখানে কিছুই ভুলে যাইনি। আপনারাও দেখেছেন আমি নির্ধারিত সময়ের চাইতে আধা মিনিট বেশি বলেছি।
এখানে ভুলে যাওয়ার প্রশ্নই আসে না। আমি আরো 5 ঘন্টা বলতে পারবো যদি আপনি থাকতে পারেন। আপনি তো এই সময়ের ব্যাপারটা ঠিক করেছেন যে আমরা 30 মিনিট করে বলবো। আমি 50 মিনিটের কথা বলেছিলাম। আমি এখানে 2 ঘন্টা কথা বলতে পারবো, সারাদিন বলতে পারবো। আমি এটা পারি, কারণ আমি একজন ম্যারাথন স্পিকার। আলহামদুলিল্লাহ, আমি নন ভেজিটেরিয়ান। মিস্টার জাভেরির মতে আমি নাকি বলেছি কোন ধর্মই ননভেজকে নিষিদ্ধ করেনি। আমি কোন ধর্মের কথাটা বলিনি, বলেছি কোন প্রধান ধর্মই। এটা রেকর্ড করা আছে। প্রধান ধর্মের কথা বলেছি। জৈন ধর্ম কোনো প্রধান ধর্ম না। আপনারা আমাকে যে বই দিয়েছেন সেখানে লেখা আছে ইন্ডিয়ায় জৈনরা জনসংখ্যার 0.4%, 0.4, 1%-এরও কম। এটাকে প্রধান ধর্ম বলা যায়? শুধু ইন্ডিয়ার প্রেক্ষাপটে দেখেন, পৃথিবীর কথা বাদ দিলাম, সামান্য। আমি সব কথা স্পষ্ট করে বলেছি। জৈন ধর্ম নিয়েও আমি কথা বলতে পারি, কিন্তু কোঅর্ডিনেটর আমাকে অনুমতি দেবেন না। আমি শুধু টপিকটার উপরে বলবো। জৈন ধর্ম নিয়েও কথা বলতে পারি, আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র। এক্সকিউজ মি ভাই, লেকচারের মধ্যে কথা বলবেন না। ভাই বলছেন আমি নাকি এমনটা বলিনি। আপনারা ভিডিও ক্যাসেটটা চালিয়ে দেখতে পারেন। পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে। ভিডিও ক্যাসেটটাতে দেখবেন। প্রশ্নোত্তরের সময় বলবেন। প্লিজ বিরক্ত হবেন না। ভেজ খাবার তো আপনাকে সংযমী বানাবে। মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন আমি নাকি পশুর প্রবৃত্তি নিয়ে কোনো কথা বলিনি। আমি ব্যাপারে বলেছি, আপনি বোধহয় খেয়াল করেননি। বলেছি আমরা ছাগল ভেড়ার মতো শান্ত প্রাণী খাই, সেজন্য আমরা শান্তিপ্রিয়। তাই আমি আপনাদের সামনে কথা বলতে এসে প্রথমেই বলি সবার উপর শান্তি বর্ষিত হোক। এরপরে উনি বললেন আমি ডক্টর ডিন অর্নিশের কথা বলিনি। আপনাকে চ্যালেঞ্জ করছি, এই ডক্টর অর্নিশ, ইনার লেখা এই বই কি কোনো মেডিকেল কলেজে পড়ানো হয় পাঠ্য বই হিসেবে? বাজার বইয়ের মতো না। এ ব্যাপারে আগে বলেছি। ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন এমনকি বিজ্ঞানী আর প্রফেশনাল ডাক্তার তারাও নিরপেক্ষ নয়। তাদের মধ্যে অনেকেই এক পেশে কথা বলে, নিরপেক্ষ নয়। এটা কোনো মেডিকেল বই না, এটা একটা ডায়েট বই। আমি খুব স্পষ্ট করেই বলছি, অস্পষ্ট কিছু বলছি না। এই ডিন অর্নিশ বা যাই হোক, হতে পারে খুব বিখ্যাত, তবে আমি জানি না। এই প্রথম তার নাম শুনলাম, আমি তাকে চিনি না। তারপরও মিস্টার জাভেরিকে বলবো চেক করে দেখেন বইটা মেডিকেলের পাঠ্য বই কিনা। শুধু মেডিকেল বই নাকি মেডিকেল পাঠ্য বই সেটা দেখেন, আগে এটা চেক করে দেখেন। আরো বললেন গবাদি পশু নিয়ে আমাদের ভাবতে হবে না, প্রকৃতি সব ব্যবস্থা করবে। আপনারাই আসলে বেশি ভাবছেন, আমরা এতটা ভাবি না। প্রকৃতি তাদের এভাবে বানিয়েছে, যখনই একটাকে মারবেন আরেকটা জন্ম নেবে। আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, তিনি বানিয়েছেন। যদি বাঘ সিংহ মেরে ফেলেন তারা বিলুপ্ত হয়ে যাবে, সেজন্য তাদের মাংস খাওয়া যাবে না। গবাদি পশু আমরা খেতে পারি, আল্লাহ তাদের এভাবে বানিয়েছেন। যদি আমরা আল্লাহর নির্দেশ না মানি এদের সংখ্যা বেড়ে যাবে। তারপর গাছপালা কেটে ফেলা প্রসঙ্গে উনি যেটা বললেন সেটা হলো একটা ডাল কেটে ফেললেও মা তখনও বেঁচে থাকে। একইভাবে গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা আমরা কি তাদের খেতে পারি? হ্যাঁ, মা তখনও বেঁচে থাকে, গরুটা তখনও বেঁচে থাকে। তারপর বাচ্চাটা বড় হয়ে মা হলে সেই পশুটাকে মেরে ফেলা যায়। তাহলে উনার যুক্তিটা যদি মেনে নেই, গাছের মতো করে পশুদের মধ্যে অনেকেই বেঁচে যাচ্ছে, গাছের চাইতে বেশি যদি উনার যুক্তিটা মানি। আমি আগে বলেছিলাম যে প্রতিরোধ করা সেটা প্রতিকারের চাইতে অনেক ভালো। আমিও ডক্টর অর্নিশের সাথে একমত যখন তিনি বলছেন যে কিছু রোগের পথ্য হিসেবে ভেজ খাবার ভালো। আমিও সে কথা একমত। আমি না বললাম কখন কোনটা স্বাস্থ্যকর সে কথা হচ্ছে না। এখানে বলছেন এই খাবারটা হচ্ছে মানুষের জন্য নিষিদ্ধ। চ্যালেঞ্জ করছি, মেডিকেল পাঠ্য বইয়ে দেখেন। আমিও একজন ডাক্তার। এই বইগুলো যে দিয়ে থাকুক, রুশবি ফাউন্ডেশন বা ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস, এই বইগুলো এমন কিছু কথা প্রচার করছে যেগুলো সঠিক না, দুর্বলভাবে প্রমাণিত বা অপ্রমাণিত। ইসলামের প্রতিরোধের একটা ব্যবস্থা আছে যেটা বেশিরভাগ প্রশ্নেরই উত্তর দেব। ইসলাম ধর্মে যেভাবে প্রতিরোধ করা হয়, যখন আমরা পশুদের নিয়ে মেরে ফেলি তখন আমরা জবেহ করি, পশুর গলা কেটে ফেলি, সেই সাথে শিরা আর ধমনীও কেটে ফেলি। তবে মেরুদণ্ডের কোনো ক্ষতি করি না, তা না হলে হৃৎপিণ্ডের নার্ভটা ক্ষতিগ্রস্ত হবে, পশুটা হার্ট অ্যাটাক করবে। যখন মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় না আর শিরা ধমনী সহ পশুটার গলা কেটে ফেলা হয়, হৃৎপিণ্ড তখন পাম্প করে, বেশিরভাগ রক্ত শরীর থেকে তখন বেরিয়ে যায়। শরীরের রক্ত অনেক জীবাণু আর ব্যাকটেরিয়া বহন করে। যদি এই পদ্ধতিতে পশু হত্যা করেন, আপনি যে রোগগুলোর কথা বললেন তার বেশিরভাগই প্রতিরোধ করা যায়, এ রোগগুলো হবে না।
ইসলামিক নিয়মে জবাই করলে মাংস অনেকক্ষণ বিশুদ্ধ অবস্থায় থাকে। লোকে বলে, ও এটা খুবই নিষ্ঠুর, আপনারা নিষ্ঠুরভাবে মেরে ফেলছেন, কষ্ট পেয়ে মারা যাচ্ছে। যখন ইসলামিক নিয়মে জবাই করি তখন আমরা গলার শিরা ধমনী কেটে ফেলি, যে নার্ভটার কারণে পশু ব্যথা টের পায় সেটাও আমরা তখন কেটে ফেলি, তাই সেই পশু কোনো ব্যথা টের পায় না। সে তখন পা ছোড়াছড়ি করে, কেন জানেন? সব রক্ত বের হয়ে যাচ্ছে বলে। পশুটা কোনো ব্যথা পায় না, সে পা ছোড়াছড়ি করছে কারণ তার শরীরের সেই অংশে রক্ত কমে যাচ্ছে। পশুটা কষ্ট পেয়ে মারা যায় না, মরার সময় কোনো ব্যথাই সে টের পায় না, ব্যথা পায় না, একদমই না। রক্তের মাধ্যমে যে রোগ ছড়ায় সেগুলো প্রতিরোধ করি। এছাড়াও পৃথিবীতে এমন অনেক দেশ আছে, অনেকে বিভিন্ন পশুপালন করে, তারা পশুদের হরমোন দেয়। এমন একটা রোগের কথা মিস্টার জাভেরিও বললেন, রোগটার নাম হলো DES, ডায়াস্টেসিলবিস্টেরল। গবাদি পশুদের কিছু হরমোন দেওয়া হয় যাতে করে পশুগুলো মোটা হয়, তখন বেশি দামে বেচতে পারেন মাংসের জন্য। এটা ইসলাম ধর্ম অনুযায়ী হারাম। কার্সিনোজেনিক হরমোন যদি পশুদের শরীরে দেন তখন ইসলামিক নিয়মে জবাই করলে তারপরও সেটা হারাম। এটা জবাই হলেও হালাল নয়, এটা জবাই কিন্তু হারাম। যদি পশু শরীরে হরমোন ঢোকানো হয় আপনারা তার মাংস খেতে পারবেন না। সেই পশুর মাংস হারাম যাদের ননভেজ খাওয়ানো হয়, কারণ নবীজি বলেছেন যে পশুকে ননভেজ খাওয়ানো হয় সেটা তোমাদের জন্য নিষিদ্ধ। পরে যদি পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখেন আর মাংসটা ভালোভাবে রান্না করেন, বেশিরভাগ রোগী মিস্টার জাভেরি যেগুলো বললেন সবগুলো না, বেশিরভাগ রোগী প্রতিরোধ করা যায়। আর ননভেজ খাবারগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক, যেটা অনেক মানুষই খেয়ে থাকে, সেটা শূকর। শূকরের মাংস খেলে 70টারও বেশি অসুখ হওয়ার সম্ভাবনা থাকে, 70টারও বেশি অসুখ হতে পারে। আর এই রোগের একটা হচ্ছে ইসকেমিক হার্ট ডিজিজ। মিস্টার জাভেরিও বলেছেন, কারণ শূকরের শরীরে মাংসের তুলনায় চর্বির পরিমাণ অনেক বেশি থাকে। এই চর্বি গিয়ে জমা হয় শূকরের চামড়ার নিচে, এতে করে বিভিন্ন রোগ হয়, যেমন হাইপারটেনশন। আর এই কারণেই পবিত্র কোরআনে 4টি জায়গায় বলা হয়েছে, সূরা বাকারার 173 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা আনামের 145 নম্বর আয়াতে বলা হয়েছে এবং সূরা নাহলের 115 নম্বর আয়াতে বলা হয়েছে, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য হারাম খাদ্য হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস খাওয়া এবং যেটা জবাই করার সময় আল্লাহর পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়, এগুলো হারাম। সেজন্য আমরা এগুলো খাই না। এভাবে আমরা বিভিন্ন রোগকে প্রতিরোধ করি। পবিত্র কোরআনে সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমাদের যা দান করছি তা হতে ভালো বস্তু আহার করো, তবে এ বিষয়ে সীমা লঙ্ঘন করো না। বেশিরভাগ রোগী মিস্টার রাশমি ভাই জাভেরি যেগুলো বললেন তার কারণ অতিরিক্ত খাওয়া। যদি অতিরিক্ত পরিমাণে ভেজ খাবারও খান অনেক রোগী হতে পারে। আমি কথা বলবো না যে ভেজ খাবার খাবেন না, আমি একজন ডাক্তার, আমি কোনো আইডিওলজিক্যাল বা উগ্রপন্থী ভেজিটেরিয়ান নই। যদি অতিরিক্ত খাওয়া বন্ধ করেন বেশিরভাগ রোগের প্রতিরোধ সম্ভব। ইসলামিক নিয়ম মেনে চলেন, ইসলামের নিয়মে জবাই করেন আর রক্ত বের করে দেন, কোনো হরমোন না দেন, মাংস ভালোভাবে রান্না করেন স্বাস্থ্যকর উপায়ে, শূকরের মাংস বাদ দেন, অতিরিক্ত না খান, বেশিরভাগ রোগী প্রতিরোধ করতে পারবেন। বেশিরভাগ উত্তরই এটাতে হয়ে যায়, তারপরও কিছু বাকি থাকে। সময় পেলে বা কেউ প্রশ্ন করলে তখন হয়তো সেটা বলবো। ওনারা এখানে শুধু বলছেন ভেজ খাবার স্বাস্থ্যকর, ওনারা এখানে বলছেন শুধু রিসার্চের কথা। আমি যেটা বলবো সেটা প্রমাণিত। ডক্টর উইলিয়ামের কথা অনুযায়ী, ইনিও খুব বিখ্যাত লোক, ডক্টর উইলিয়াম, তিনি বলেছেন যে ভেজ খাবার খেলে একজন মানুষের আয়ু বেড়ে যায় 6 বছরেরও বেশি। যদি নন ভেজ না খেয়ে আপনি ভেজ খাবারও খান তাহলে 6 বছর বেশি বাঁচবেন। এটাও একটা অনুমান, হাইপোথিসিস। এবার আমি বলি, কিছু লোকজনের উপরে তথ্য জোগাড় করা হয়েছিল যারা 100 বছরের বেশি বেঁচে ছিল 1932 থেকে 1952 সালের মধ্যে। এই তথ্যগুলো দিয়ে একজন লেখক ও সেগেরবার্গ একটা বই লিখেছিলেন, লিভিং টু বি 1000 পিপল হু ডিড অ্যান্ড হাউ দে ডিড ইট। সবকিছু বলা হয়েছে, সেখানে খাবারের কথাও লেখা আছে। বলতে পারবেন এই 1200 জন মানুষের মধ্যে কতজন ভেজিটেরিয়ান? কতজন বলেন? 1000? মাত্র 4 জন। 4 জন। এই সার্ভেটা এই জন্য হয়নি যে কোন খাবারটা ভালো, অন্য কারণে করা হয়েছিল, তবে খাবারের কথা বলা হয়েছিল সেখানে। এটা ফ্যাক্ট, রিসার্চ না, এটা ফ্যাক্ট। এই 1200 মানুষের মধ্যে 20 বছরের মধ্যে যারা 100 বছর পার করেছে তাদের 4 জন ভেজিটেরিয়ান।
অ্যালকোহল তো চেনেন, একমাত্র অ্যালকোহলই, এটা কি ভেজ না নন ভেজ? অ্যালকোহল কি ভেজ না নন ভেজ? ভেজ। বিভিন্ন ফলের রস। শুধুমাত্র অ্যালকোহলের কারণে যে রোগগুলো হয় সেটার সংখ্যা যাবতীয় নন ভেজ সম্পর্কিত রোগের চাইতে বেশি। একটা ভেজিটেবল খাবার, শুধুমাত্র অ্যালকোহলের জন্য আমি বলবো না যে ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। এখন বিজ্ঞানীরা বলেন, মিস্টার জাভেরিও মানবেন, এই বইগুলোতে আছে পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে অ্যালকোহল 1 নম্বর। আমি সব ভেজ খাবার নিষিদ্ধ করব না। আমি কি করব? পবিত্রকরণ বলছে, সূরা মাইদার 90 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। অর্থাৎ হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, এগুলো সব শয়তানের কাজ। এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। অ্যালকোহল পান হচ্ছে শয়তানের কাজ, এটাকে বাদ দাও। আমি শুধু অ্যালকোহল বাদ দেব, অন্যান্য ভেজ বাদ দেব না। আর ধূমপান পৃথিবীতে মৃত্যুর কারণ হিসেবে 2 নম্বরে। ভেজ না নন ভেজ? ভেজ। মদের কারণে যে রোগগুলো প্রতিরোধ করতে পারবেন, মদকে ডিফারমেন্ট করে ফেলতে পারেন, তখন সেটা আর মদ থাকবে না। ধূমপানের জন্য হওয়া যে রোগগুলো কিভাবে ঠেকাবেন? তামাক খাবেন না, এখানে শুধু প্রতিরোধ করতে পারেন। যখন প্রতিকার করতে পারবেন না, তখনই প্রতিরোধের কথা ভাববেন। তাহলে অ্যালকোহল নিষিদ্ধ। 400-রও বেশি ইসলামিক বিশেষজ্ঞ ফতোয়া দিয়েছেন ধূমপান করা নিষিদ্ধ, কারণ প্রতিকার করা যায় না। কেসরিডাল জানেন? কেসরিডাল ইন্ডিয়ান সরকার এটাকে নিষিদ্ধ করেছে। এটা খেলে হয় স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া, ইন্ডিয়ার উত্তর পশ্চিমে মানুষের প্রধান খাদ্য। নিষিদ্ধ কেন? এটা খেলে মানুষ মারা যেতে পারে, স্প্যাস্টিক প্যারাপ্লিজিয়া। অ্যালকোহল অনেক দেশে এটা নিষিদ্ধ, যেমন সৌদি আরব, ইন্ডিয়ার অনেক প্রদেশেও অ্যালকোহল নিষিদ্ধ। সিঙ্গাপুরে ধূমপান নিষিদ্ধ, জনসমক্ষে, সরকারি অফিসে, যাত্রীবাহী যানবাহনে। কেসরিডাল ইন্ডিয়াতে নিষিদ্ধ। যখন প্রতিকার করা যায় না, শুধু তখনই প্রতিরোধ করবেন। আমি এমন একটাও সরকারের কথা জানি না যেটা সবগুলো ননভেজ খাবার নিষিদ্ধ করেছে, একটাও না। হ্যাঁ, কিছু ননভেজ নিষিদ্ধ, যেমন শুকর সৌদি আরবে নিষিদ্ধ। এটার প্রতিকার করা যায় না, নিষিদ্ধ করেন। যখনই প্রতিকার থাকবে না, তখনই প্রতিরোধ করবেন। বিতর্কের বিষয় এটা না যে কোনটা ভালো, কোনটা স্বাস্থ্যকর, ভেজ নাকি ননভেজ। আজকের বিষয়টা হচ্ছে ননভেজ খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ। আমি এখানে 20টারও বেশি পয়েন্ট বলেছিলাম, তাই কথা বলতে পারি যে মিস্টার রাশমি ভাই জাভেরি এগুলো উত্তর না দিয়ে 5 মিনিট আগেই শেষ করেছেন, এগুলোর কোনো উত্তর দেননি। যদি আরো 1 ঘন্টা সময় দেন, আমি কথা বলে যাব। ওয়াইল্ড বেরি এগুলো বিষাক্ত। স্ট্রিকনিন এটাও ভেজিটেবল, খুবই বিষাক্ত। ধুতুরা বিষাক্ত। সমাধানটা কি? এগুলো খাবেন না। এবারে ধরেন পানির মাধ্যমে অনেক রোগ ছড়ায়, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, এছাড়াও হয় অ্যামিবিয়াসিস, জিয়ার্ডিয়াসিস, রাউন্ডওয়ার্ম, পিনওয়ার্ম, ওয়ার্ল্ড হেপাটাইটিস, এরকম আরো অনেক রোগ শুধু পানি থেকেই। এখন কি করবেন? পানিকে নিষিদ্ধ করবেন? প্রতিরোধ করবেন। পানি বিশুদ্ধ করে নেবেন, রোগটাকে প্রতিরোধ করবেন। এরপর দুধ থেকে অনেক রোগ হয়, সিজেলিয়া, কলেরা, প্যারাটাইফয়েড, টাইফয়েড, টিউবারকিউলোসিস, স্যালমোনেসিস, ব্রুসেলোসিস, এরকম আরো অনেক রোগ। কি করবেন? দুধ নিষিদ্ধ করবেন? কি করবেন? পাস্তুরিত করে নেবেন। নিষিদ্ধ করবেন না, দুধ খাওয়া বাদ দেবেন না, এটা অবৈজ্ঞানিক। এখন দুধ ভেজ নাকি নন ভেজ সেটাও বিতর্কের বিষয়, এটা নিয়ে এখন বলছি না। তাই যদি রোগ প্রতিরোধ করতে না পারেন, খাবারটা নিষিদ্ধ করে দেবেন। আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি, মিস্টার জাভেরি সেগুলোর উত্তর দেননি। পৃথিবীর কোন সরকারি সব ননভেজ নিষিদ্ধ করেননি। এই পৃথিবীর কোন প্রধান ধর্ম সব ননভেজকে নিষিদ্ধ করেনি। সেজন্য আমি বলবো ননভেজ খাবার অনুমোদিত, নিষিদ্ধ না। যদি কোনো ভেজিটেরিয়ান আমার কথায় আহত হন, আমার লেকচার শুনে আহত হন, তাহলে আমি আমার অন্তঃস্থল থেকে ক্ষমা চাচ্ছি। লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিচ্ছি। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য এসে মিথ্যের সামনে দাঁড়ায়, মিথ্যে বিলুপ্ত হয়, কারণ মিথ্যে তার প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ ভাই, আপনি প্রথম প্রশ্নটা করেন। মিস্টার জাভেরির উদ্দেশ্যে? হ্যাঁ, করেন। শ্রদ্ধেয় প্রধান অতিথি মিস্টার জাভেরি, আমার প্রশ্নটা হলো,
আপনি বললেন যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে নন ভেজ খাওয়া নিষিদ্ধ, আর আপনার প্রভু মহাবীর সম্পর্কেও বললেন। মহাবীর বলেছেন যে পশু হত্যা করা আর অন্যকে কষ্ট দিয়ে সুখে থাকা নিষিদ্ধ। এখন এটা আমাকে বলেন, মহাবীর কি এটা বলেছেন যে আপনারা ভেজ খাবার খেতে পারবেন? ভেজ খাবার বলতে আমি বোঝাচ্ছি, মহাবীর নিজে কখনো কোনো গাছ কাটেননি আর ভেজ খাবারও খাননি। তিনি সব সময় গাছের নিচে বসে থাকতেন আর তিনি গাছের ফল খেতেন, যে ফল গাছ থেকে নিচে পড়তো। তিনি গাছ থেকে ফল ছিঁড়ে কখনো খাননি। তাই এটা আমাকে বুঝিয়ে বলেন, কারণ আপনি এখানে যুক্তি দেখালেন যে নন ভেজ আমাদের জন্য নিষিদ্ধ, আর এখানে দয়া করে জৈন দৃষ্টিভঙ্গিটাও বলবেন, কারণ আপনার কথাগুলো মহাবীর কি বলেছেন, মহাবীর কি বলেছেন? আচ্ছা বলেন। আমি উত্তর দিচ্ছি। আমি একথা আগেও বলেছি যে প্রভু মহাবীর বলেছেন এমনকি গাছপালারও জীবন আছে। তিনি বলেছেন, একথা জৈন ধর্মগ্রন্থেও বলা হয়েছে যে ভেজ খাবার খাওয়া জৈন মুনিদের জন্য নিষিদ্ধ। তবে যেহেতু প্রতিকূলতা আছে, প্রত্যেকেই জৈন মুনি হতে পারে না, আর সেজন্যই মহাবীর বলেছেন অন্ততপক্ষে পশু পাখিদের অকারণে হত্যা করা এটা বাদ দিতে হবে। তিনি কখনোই বলেননি যে শাকসবজি জাতীয় খাবার জৈন মুনিরা এগুলো খেতে পারে। হ্যাঁ বোন, ডক্টর জাকিরের উদ্দেশ্যে প্রশ্ন। আসসালামু আলাইকুম ভাই জাকির, আমার নাম হুমায়রা। আমার প্রশ্নটা হলো, এখানে ভেজিটেরিয়ান সোসাইটি অনেক লিফলেট বিলি করেছে। এখানে কোরআনের উদ্ধৃতি আছে সূরা হাজ, যে জবাই করা পশুর মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, পৌঁছায় আমাদের তাকওয়া। এভাবেই প্রমাণ করা হয়েছে ইসলামে খাবারের জন্য পশু হত্যা নিষিদ্ধ। কোরআন আর হাদিসে পশু পাখিদের ওপর দয়া করতে বলা হয়েছে। আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন। যে আজকের অনুষ্ঠানে বেশ কিছু লিফলেট বিলি করা হয়েছে যেখানে লেখা আছে কোরআন আর হাদিসই বলছে মুসলিমরা ননভেজ খাবে না, এগুলো নিষিদ্ধ। এই কারণে আজকের বিতর্কটা হচ্ছে। এতক্ষণ এ ব্যাপারে বলিনি, কারণ এটা হচ্ছে ধর্মের ব্যাপার। তবে প্রশ্ন করা হয়েছে তাই উত্তরটা দিচ্ছি। এই লিফলেটটা আমাকে দিয়েছেন রুশভ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মিস্টার সালেচা। এভাবেই এই বিতর্কের শুরু। তার এই লিফলেটটাতে কোরআনের উদ্ধৃতি আছে। আমি আপনাদের রেফারেন্সটাও বলছি। লিফলেটের রেফারেন্সটা ভুল, তবে আমি সেটা নিয়ে কিছু বলছি না। এখানে সূরা হাজের উদ্ধৃতি আছে, 37 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে এই সব জবাই করা পশুর মাংস অথবা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। আমি এখানে একমত পুরোপুরি। বোঝানো হচ্ছে যে ইসলাম অন্যান্য কিছু ধর্মের মতো না, যেখানে বিশ্বাস করা হয় যে ঈশ্বরের মাংস আর রক্তের প্রয়োজন হয়। বলা হচ্ছে পশু জবাই করলে রক্ত আল্লাহর কাছে যায় না, মাংস আল্লাহর কাছে যায় না। তোমাদের মনের অভিপ্রায়, তোমাদের ন্যায়নিষ্ঠতা, তোমাদের ধার্মিকতা আল্লাহর কাছে সেটাই যায়, সেটাই আল্লাহর কাছে গিয়ে পৌঁছায়। সেজন্য আমরা যখন কোরবানি দেই ঈদুল আজহায়, কমপক্ষে সেই মাংসের 1/3 আবশ্যিকভাবে দরিদ্রদের মাঝে বিলি করতে হবে। 1/3 বন্ধু আর আত্মীয়দের দেওয়া যাবে, সর্বোচ্চ 1/3 রাখতে পারেন নিজেদের জন্য। আল্লাহর জন্য মাংস রাখা দরকার নেই, কারণ পবিত্র কোরআনের সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি আহার দান করেন, তার আহারের প্রয়োজন হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে খাওয়ান, কিন্তু তার খাওয়ার দরকার হয় না। আয়াতটা স্পষ্ট বলছে জবাই করার সময় আল্লাহ আমাদের অভিপ্রায়টা দেখেন, সেই পশুর রক্ত বা মাংস তার প্রয়োজন হয় না। এখানে আরো উদ্ধৃতি আছে, সবগুলোর উত্তর দিতে গেলে ঘন্টাখানিক লাগবে। এখানে কোরআনে 2টো উদ্ধৃতি আছে, আমি শুধু সেগুলোই বলছি। পবিত্র কোরআনে সূরা বাকারার 205 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন তারা প্রস্থান করে, পৃথিবীতে অশান্তি করার চেষ্টা করে, শস্যক্ষেত্র ও গবাদি পশু নিপাতের চেষ্টা করে, আর আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের পছন্দ করেন না। কোরআনের এই উদ্ধৃতির পরে এখানে লেখা আছে যে সেজন্য ননভেজ খাওয়া উচিত না। তাদের ব্যাখ্যা, এখানে আরবি শব্দটা নাসল, যেটাকে অনেকে অনুবাদ করেন গবাদি পশু, আসলে এটার অর্থ বংশধর। তবে আপনি এটার অনুবাদ গবাদি পশু বা বংশধর যাই করেন, প্রসঙ্গটা যদি পড়েন, যারা পুরো পৃথিবী জুড়ে অশান্তি সৃষ্টি করে তারা শস্যক্ষেত্র আর গবাদি পশু বা বংশধর ধ্বংস করে খাদ্যের জন্য না,
ধ্বংস করা অশান্তি সৃষ্টির জন্য, আর আল্লাহ অশান্তিকারীদের পছন্দ করেন না। যদি কোনো পশুকে মেরে ফেলেন, এমনকি যদি গাছপালাও কেটে ফেলেন অশান্তি সৃষ্টির জন্য, আল্লাহ তা পছন্দ করেন না। যদি বলেন এখানে ননভেজ খেতে নিষেধ করা হচ্ছে, তাহলে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে মাংস খেতে নিষেধ করা হচ্ছে, এখানে তো শস্যও আছে। এভাবে যুক্তি দেওয়ার সময় ওনারা চিন্তা ভাবনা করেন না, এখানে তো শস্যের কথাও আছে। যদি বলেন এখানে ননভেজ নিষিদ্ধ করা হচ্ছে, তাহলে তো ভেজও নিষিদ্ধ। এমন না, ননভেজ খাবার নিষিদ্ধ না, ভেজ খাবারও নিষিদ্ধ না। যেগুলো আল্লাহ নিষিদ্ধ করেছেন সেগুলো কোরআনে বলা আছে। এছাড়াও আল্লাহ বলেছেন সূরা বাকারার 168 নম্বর আয়াতে উল্লেখ আছে, তোমরা বৈধ খাদ্যবস্তু আহার করো। আর জীবজন্তুর উপরে হ্যাঁ অনেক হাদিসই আছে। আপনারা দেখবেন সহিহ বুখারী 3 নম্বর খণ্ডের 551 নম্বর হাদিসে, সহিহ বুখারী 8 নম্বর খণ্ডের 38 নম্বর হাদিসে একজন লোকের কথা বলা হয়েছে যে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছিল। নবীজি বলেছিলেন সে পুরস্কার পাবে। লোকে বলেছিল তৃষ্ণার্ত কুকুরকে পানি দিলেও কি পুরস্কার পাওয়া যায়? তখন নবীজি বলেছিলেন হ্যাঁ, পশু পাখির প্রতি যদি দয়া দেখাও তোমরা, তাহলেও পুরস্কার পাবে। চিন্তা করেন, সেই অন্ধকারের যুগে ইয়াউমুল জাহেলিয়া 1400 বছর আগে যখন মানুষের সাথে পশুর মতো ব্যবহার করা হতো, তখন আমাদের নবীজি পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছেন। নবীজি বলেছেন পশুর পিঠে বেশি বোঝা দিও না। এখন দেখেন ইন্ডিয়ায় দুটো গাড়ি টানার ষাঁড় আইন অনুযায়ী 500 কেজির বেশি বহন করবে না, কিন্তু বহন করে 1 টনেরও বেশি। নবীজি বলেছেন বেশি বোঝা দিও না, তাদের অত্যাচার করো না, তাদের আঘাত করো না বেঁধে রেখে। সহিহ মুসলিমে আছে 3 নম্বর খণ্ডের 4812 নম্বর হাদিসে। এছাড়াও সহিহ বুখারীতে আছে পশুদের বেঁধে রেখে আঘাত করো না। সহিহ মুসলিমে উল্লেখ আছে 3 নম্বর খণ্ডের 4810 নম্বর হাদিসে যে যখন কোনো পশুকে জবাই করবে দেখে নাও ছুরিটা যেন ধারালো থাকে, যাতে সেই পশু কোনো ব্যথা না পায়। একটা পশুর সামনে আরেকটা পশু জবাই করো না, পশুটাকে 2 বার জবাই করো না। মিস্টার জাবেরি বললেন অ্যাড্রেনালিন বের হয়, সেটা থেকে রক্তে, আর রক্ত বের হয়ে যায়। নবীজি পশু পাখির কথা বলেছেন, তাদেরও কিছু অধিকার আছে, তবে খাবারের জন্য সেটা যদি হালাল প্রাণী হয় আমরা খেতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বলুন। এই বইটাতে আছে 100 ফ্যাক্টস অ্যাবাউট এগস। এখানে 8 ও 9 নম্বর পৃষ্ঠার 13 নম্বর পয়েন্ট, ইথিওপিয়ানরা বিশ্বাস করে যে কোনো গর্ভবতী মহিলা ডিম খেলে তাহলে যে সন্তান জন্মাবে সে টাক হবে আর সে বংশবিস্তারে অক্ষম হবে। এরপরে 18 নম্বর পয়েন্টে বলা হয়েছে কিছু আফ্রিকান বিশ্বাস করে যদি কোনো বাচ্চাকে ডিম দেয়া হয় দাঁত ওঠার আগে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যেতে পারে। এগুলো কি বৈজ্ঞানিক তথ্য নাকি কুসংস্কার? যদি বলেন যে এগুলো বৈজ্ঞানিক তথ্য, তাহলে সেগুলো কি প্রমাণ করতে পারবেন? আর যদি বলেন এগুলো কুসংস্কার, তাহলে আপনারা কেন মিথ্যা কথা প্রচার করছেন এমন বই দিয়ে যে 100 ফ্যাক্টস অ্যাবাউট এগস? ধন্যবাদ। ধন্যবাদ বোন। প্রথমেই বলি আমি এই বইটা লিখিনি, এছাড়াও আমি এখানে এই বইগুলো বিলি করিনি। আমি এই বইগুলোর প্রসঙ্গ নিয়ে কোনো কথা বলবো না, তাই আমি এখানে এই বইয়ের কথাগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। তবে এ কথা নিশ্চিতভাবে বলতে পারি, এই কথাটা আমি আগেও আপনাদের বলেছি, যেহেতু ডিমে অতিরিক্ত প্রোটিন থাকে আর কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট, আর সেজন্যেই এটা স্বাস্থ্যকর নয় কোনো মানুষের জন্যে, বিশেষ করে গর্ভবতী মহিলা আর শিশুদের জন্য। এবারে প্রশ্ন করা হচ্ছে ডান দিকের মাইক থেকে। আমি ফয়সাল সারেং, পেশায় আমি একজন আর্কিটেক্ট। আমার প্রশ্ন ডক্টর জাকির নায়েকের কাছে, নন ভেজিটেবল খাবার এটাই কি মানুষের হৃদরোগ হওয়ার একমাত্র কারণ? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে ননভেজ খাবারই হৃদরোগের একমাত্র কারণ কিনা। আর মিস্টার রাশমি ভাই জাভেরি একথাই বলেছেন যে মাংস, পশুর মাংস, মুরগি, খাসি এগুলো হৃদরোগের কারণ। হ্যাঁ হতে পারে, উনি ঠিক বলেছেন। তারপর উনি আরো বলেছেন এমন কোনো ভেজ খাবার নেই যেটাতে কোলেস্টেরল আছে। যদি আপনারা কোনো ডাক্তারকে বলেন, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান ডাক্তারকে না, তিনি মেনে নেবেন হৃদরোগের কারণ হলো খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি আর কোলেস্টেরল। সেটা ভেজ হতে পারে, নন ভেজও হতে পারে, দুটোই। নন ভেজ খাবারে বেশি কোলেস্টেরল থাকে, তবে ভেজ খাবারও থাকে,
চীনাবাদামের তেল, কাজু বাদাম, নারকেল, ঘি, মাখন, এগুলো কি একজন সাধারণ লোকও জানে। আর এজন্যই টেলিভিশনে অ্যাড দেখবেন আপনারা, সাফলার তেল দিয়ে রাঁধুন, এতে হৃদরোগ হবে না। তার মানে অন্য তেল খেলে হৃদরোগ হয়, এটা বোঝার জন্য ডাক্তার হতে হবে না। উনাদের কথাটা একেবারে পুরোপুরি মিথ্যা। আমি একজন ডাক্তার হয়ে চ্যালেঞ্জ করছি মিস্টার জাভেরিকে এটা বলার জন্য যে মাখনে চর্বি আছে কিনা। আর ডাক্তাররা হৃদরোগীদের বলেন চর্বি খাবেন না, মাখন খাবেন না, চীনাবাদামের তেল খাবেন না, কাজু বাদামের তেল খাবেন না। এই কথাগুলো আপনি কোথায় পেলেন? এই বইগুলোতে? উনি এই বইগুলো আমাকে দিয়েছেন, তাই না? এই বইগুলো আপনি তো দিয়েছেন। কে দিয়েছে? মিস্টার সালেচা বইগুলো দিয়েছেন। এই বইগুলো একই কথা বলছে যে ভেজ খাবারে কোনো কোলেস্টেরল থাকে না। আমি দুঃখিত, মিস্টার জাভেরির সাথে আমার প্রথমবার আলাপ হলো। উনি যদি বইগুলো না দিয়ে থাকেন আমি ক্ষমা চাচ্ছি। তবে একটা কথা, এই সবগুলো বই প্রকাশ করেছে জৈন অর্গানাইজেশন, তারপর বোম্বেতে বিলি করা হয়েছে, সস্তা, দাম কম। জৈন অর্গানাইজেশন। আমি তো দোষারোপ করছি না, প্লিজ দয়া করে এখন আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। আপনি বললেন ডক্টর জাকির যে আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাচ্ছি না। আমি দুঃখিত, কথাটা বলতে চাইনি, তবে বাধ্য হয়েছি বলতে। আপনি যদি বলেন জৈনরা এই বইগুলো লেখেনি, ঠিক আছে, লেখেনি। না, আপনি বললেন ডক্টর জাকির যে আমি উত্তর দেব। আপনি আপনার নির্ধারিত সময়ে উত্তরটা দেবেন। এক্সকিউজ মি স্যার, আপনার সময় আসলে তখন আপনি উত্তর দেবেন, একজনের কথার মধ্যে কথা বলতে পারবেন না। আমি চেয়ারম্যানকে অনুরোধ করব আমাকে আধা মিনিট সময় বেশি দিতে। আমি বাধা পেয়েছি। না, উনি খুব স্মার্ট, ওনাকে আধা মিনিট সময় দেওয়া যাবে। তারপর উনি ডিমের কথা বললেন যে ডিম রোগ ছড়ায়। ডিমের মধ্যে, হ্যাঁ, এতে কোলেস্টেরল আছে, অনেক কোলেস্টেরল আছে, তবে এটাই প্রধান শত্রু না। এখনকার রিসার্চ আর মেডিকেল পাঠ্য বই বলে যে ডিমের কোলেস্টেরল আমাদের প্রধান শত্রু না। প্রধান শত্রু হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেটা দিয়ে ডিম ভাজি করেন, মাখন, ঘি, চর্বি, এগুলোই প্রধান শত্রু। যদি ঘি মাখন দিয়ে ভাজি না করেন তাহলে ডিমের মাধ্যমে হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম। পৃথিবীতে মোট জনসংখ্যার প্রায় 2/3 কোলেস্টেরলের কারণে প্রভাবিত হয় না। যখনই খাবারের মাধ্যমে বেশি কোলেস্টেরল পায়, যেমন ডিম, তার লিভার তখন কোলেস্টেরল তৈরি করা বন্ধ করে, তাতে করে রক্তে কোলেস্টেরল অতিরিক্ত হয় না। বাকি 1/3 মানুষ কোলেস্টেরলে প্রভাবিত হয়, তাদের সমস্যা হবে, সেজন্য তারা ডিমের কুসুম খাবে না, ডিমের কুসুম। তা না হলে দিনে কয়েকটা ডিম খেলেও হৃদরোগের সম্ভাবনা নেই। কিন্তু যদি সেই সাথে আপনি খান শূকরের মাংস, তাহলে সমস্যা হবে। ঘি দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে। চীনাবাদামের তেল দিয়ে ভাজি করেন, তাহলে সমস্যা হবে, মাথায় টাক পড়বে। আমি উদাহরণ দিতে চাচ্ছি না। আজকের অনুষ্ঠানে যদি দেখেন অনেকের মাথায় টাক, অনেক বিখ্যাত দার্শনিকও টাক ছিলেন, তাদের নাম বলতে চাচ্ছি না, কাউকে আহত করতে চায় না। ওনারা এমন রিসার্চ নিয়ে কথা বলছেন যার ভিত্তি অযৌক্তিক অনুমান। রিসার্চ হতে হবে প্র্যাকটিক্যাল। আর হৃদরোগের সবচেয়ে প্রধান কারণগুলোর একটা হলো অ্যালকোহল, আর একটা ধূমপান। এই দুটো হলো হৃদরোগ হওয়ার সবচেয়ে বড় কারণ। আমেরিকাতে দেখবেন ননভেজদের হৃদরোগ বেশি হয়, কারণ তারা চর্বি খায়। কোরআন বলছে অতিরিক্ত খেও না, তাহলে সমাধান হয়ে যাবে। এছাড়াও আমেরিকার ভেজিটেরিয়ানরা খুবই ধনী, সেখানে ভেজিটেরিয়ান হওয়া বিলাসিতা, কারণ ভেজ খাবারের দাম বেশি। সেখানে মার্সিডিজ গাড়ি চড়া আর ভেজ খাবার খাওয়া হচ্ছে বিলাসিতা। আমেরিকায় 3 থেকে 5% মানুষ ভেজিটেরিয়ান, সেখানে 1%-এরও কম মানুষ পিওর ভেজিটেরিয়ান, 1%-এরও কম। এই লোকগুলো হচ্ছে অনেক ধনী, ভেজ খাবার কিনতে পারে। আর এদের অনেকে আদর্শগতভাবে মিস্টার রাশমি ভাই জাভেরির মতো এটাও মানেন যে অ্যালকোহল নিষিদ্ধ আর ধূমপান নিষিদ্ধ। এজন্য আমেরিকায় ভেজিটেরিয়ানদের হৃদরোগের সম্ভাবনা কম। তবে কেউ যদি এমন খাবার খায় যাতে অতিরিক্ত কোলেস্টেরল আর চর্বি হোক, সেই খাবারটা ভেজ বা নন ভেজ, তার হৃদরোগ হতে পারে। এটা প্রতিরোধ করতে কোরআনের নির্দেশ মেনে চলুন। সূরা তাহার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সীমা লঙ্ঘন করো না। একটা গল্পের কথা মনে পড়লো, স্কুলে থাকতে শুনেছিলাম যে এক গ্রামে এক ধর্মযাজক ছিল। সে একবার দাওয়াতে গিয়ে 64টা লাড্ডু খেয়েছিল। বাসায় আসলে তার স্ত্রী তাকে বলল, তুমি চূড়ান চুক্কি খেলে না কেন, হজমি বড়ি? লোকটা বলল, আরে বউ, 6 বাচ্চার মা হয়েও তোমার বুদ্ধি হয়নি?
যদি হজমি খাওয়ার জায়গা থাকতো তাহলে তো আরো দুটো লাড্ডু খেয়ে আসতাম। আমার প্রশ্নটা হলো মিস্টার রশ্মি ভাই জাভেরির কাছে। এই বইটা আমি পড়েছি, বইটার নাম হলো মিট ইটিং 100 ফ্যাক্টস। প্লিজ স্যার, আমি আপনাকে উদ্দেশ্য করে কিছুই বলছি না। আপনি কোনো ব্যক্তি বিশেষের নাম না বলে শুধুমাত্র বইটার উদ্ধৃতি দিতে পারেন। আমি কিছুই বলিনি। তাহলে শুধুমাত্র বইটার উদ্ধৃতি দেন। ঠিক আছে, বইটা প্রকাশ করেছে জৈন পাবলিকেশনস। আপনি জৈন, তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। এই বইটার নাম হলো মিট ইটিং 100 ফ্যাক্টস, লিখেছেন ডাক্তার নেমিচাঁদ। এখানে মাংস খান এমন লোকদের কার্টুন আঁকা হয়েছে। এই কার্টুনগুলো আমার কাছে খুব অপমানজনক মনে হয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, জৈনরা নাকি সহনশীল। এখন কোনো জৈন ধর্মের অনুসারীর পক্ষে এই বইগুলো কি ছাপানো উচিত, যেটা মানুষের অনুভূতিকে আঘাত করে? হ্যাঁ, বক্তা এই প্রশ্নের উত্তর দেবেন না। উত্তর না দেওয়ার অধিকার তারা আছে। তিনিই ঠিক করেছেন তিনি উত্তর দেবেন না। এবারে প্রশ্ন করবেন পরের জন। আমরা এখানে আচ্ছা, এবারে পরের প্রশ্ন, এটা বক্তা প্রশ্নটার উত্তর দেবেন না। আমি সন্তুষ্ট না। এখানে বক্তাদের অধিকার আছে, আর আমি অনুরোধ করব প্রশ্ন করতে এসে আপনারা উত্তেজিত হয়ে পড়বেন না। বক্তা যদি উত্তর দিতে না চান সে অধিকার তারা আছে। যদি তিনি মনে করেন প্রশ্নটা এখানে প্রাসঙ্গিক হয়নি, উত্তর না দেওয়ার অধিকার তারা আছে। তাই আমি বলছি, আপনারা আপনাদের প্রশ্নগুলো এমনভাবে করবেন যাতে অশ্লীল না হয়, অপমানজনকও না হয়। আর হ্যাঁ তাই অপমানজনক কথা বলবেন না বক্তাদের বা অন্য কারোর উদ্দেশ্যে। আপনারা সহজভাবে প্রশ্নটা করেন, এখানে আপনার মতামতটা জানাতে পারেন, মন্তব্য করবেন না, অপমানজনকভাবে করবেন না। আপনার প্রশ্নটা ভদ্রভাবে বলেন, আপনার মন্তব্যটা জুড়ে দেবেন না। বক্তাদেরকে এই ব্যাপারে মন্তব্যগুলো করতে দেন। হ্যাঁ বোন, পরের প্রশ্নটা ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম আচরা। আমার প্রশ্নটা হলো, ভেজ খাবার নিয়ে লেখা বই লিখেছেন গোপীনাথ আগারওয়াল। এখানে 15-16 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন, একটা গরু তার জীবদ্দশায় যে পরিমাণ দুধ দেয় সেটা খেতে পারে 90,000 মানুষ সবাই মিলে। কিন্তু গরুটাকে যদি মাংসের জন্য মেরে ফেলা হয় তাহলে সেটা মাত্র 1000 মানুষ খেতে পারবে। ছাগলের ক্ষেত্রেও একই অবস্থা। তিনি বলেছেন যে হাঁস সোনার ডিম পাড়ে, তাকে জবাই করা বুদ্ধিমানের কাজ না। আপনি কি একমত? বোন, আপনি প্রশ্ন করলেন ওই একই বই থেকে। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, মিস্টার সালেচা এই বইগুলো দিয়েছেন আর বলেছেন আমরা চাইলে আরো বই দেওয়া হবে। আর এই বইগুলো বিভিন্ন দোকানে কিনতে পাওয়া যায়, মানুষ বইগুলো অবশ্যই কিনবে ইত্যাদি। আমিও সে কথাই বলছি, আপনাদের অনুরোধ করছি। আপনি এক কথার কতবার বলবেন? একই কথা রিপিট করছেন। ঠিক বলেছেন ভাই, বলছেন আমি রিপিট করছি কেন? কারণ এই কথাগুলো এখানেই লেখা আছে। যুক্তিগুলো যদি এই বইয়ে না থাকতো তাহলে আমি রিপিট করতাম। প্লিজ আপনারা একটু শান্ত হয়ে বসুন। মিস্টার রশ্মি ভাই জাভেরি ঠিকই বলেছেন, বইটা অন্য কেউ লিখেছেন। বইটার লেখকই এটাকে সমর্থন করে বলবেন, মিস্টার জাভেরি এটার পক্ষে বলতে চান না। তাই বইটার কথা ভুলে গিয়ে এমন প্রশ্ন করি যেটা টপিকের সঙ্গে প্রাসঙ্গিক। ঠিক, আমিও মেনে নিলাম। আমি একমত। মিস্টার জাভেরি বইগুলো পড়েন কিন্তু রিসার্চ করেন না। তিনি নন ভেজের বিরুদ্ধে লেখা বইগুলো পড়েন, তারপর সে কথাগুলো যুক্তি হিসেবে দেখাবেন। আমি মেনে নেব অথবা মানবো না, এটা তো বলতে পারেন না আমি বইগুলো লিখিনি, তাই এ ব্যাপারে প্রশ্ন করবেন না। এটা অযৌক্তিক। আমাকে যদি নন ভেজ সম্পর্কে এই বইয়ের কথাগুলো বলেন, আমি হয় বলবো এটা মিথ্যা, অথবা বলবো এটা অযৌক্তিক বা যৌক্তিক। আমি বিরক্ত হব কেন? বইগুলো ভেজ খাবারের পক্ষে বলছে, যদি আমি ইসলামের বিরুদ্ধে কোনো বই দেখি তাহলে বলবো সেটা মিথ্যা। এক্সকিউজ মি, আপনারা উত্তরের মাঝখানে কথা বলবেন না। আপনারা শুধু প্রশ্ন করবেন আর বক্তারা তার উত্তর দেবেন। আমি চাইবো না ডক্টর জাকির বা মিস্টার জাভেরি দর্শকদের সাথে বিতর্কে জড়িয়ে পড়ুন। দর্শক শ্রোতারা এখানে বিতর্ক করবেন না, মনে রাখবেন। আপনি শুরু করতে পারেন। আমি উত্তর দেওয়া শুরু করছি, আপনিও এখন থেকে সময় হিসেব করেন। প্রতিবার বাধা দেওয়া হচ্ছে। আমি উত্তর দিতে চাচ্ছি। আমি চেয়ারম্যানকে বলবো একজনের সাথে পক্ষপাত করবেন না। আমি বাধা পেলে আমার অতিরিক্ত সময় পাওয়া উচিত। আর বোন একটা যুক্তির কথা বললেন, যেটা শুধু এই বই নয়,
অন্যান্য অনেক বইতে আছে, ইন্টারনেটে গিয়ে দেখেন এই একই যুক্তি দেখানো হচ্ছে। প্রথমেই দুধ কি ভেজ না নন ভেজ, এটাই একটা বড় প্রশ্ন। অনেক ভেজিটেরিয়ান আছে যারা বলে যে দুধ হলো নন ভেজ। এই বই, আমি বক্তাকে দোষ দিচ্ছি না, এই বই বলছে দুধ হলো নন ভেজ, যদি দুধ খান অনেক রোগ হতে পারে। অন্যান্য ভেজ ফাউন্ডেশন বলছে না, আমরা ল্যাক্টো ভেজিটেরিয়ান, দুধ খাই। দুধ ভেজ হোক বা নন ভেজ, একটা সহজ প্রশ্ন করি, যদি পশুদের আঘাত দিতে না চান, যখন দুধ দোহান, যখন এই পশুদের দুধ দোহান, এতে তারা খুব ব্যথা পায়। জানেন কৃত্রিমভাবে দুধ দোয়ালে পশুরা ব্যথা পায়। মা হয়েছেন এমন মহিলাকে জিজ্ঞেস করেন, মাঝে মধ্যে তাদের সমস্যা হয় যখন কৃত্রিমভাবে দুধ বের করা হয়, এটা খুবই কষ্টকর। তাই পশুর দুধ বের করার সময় তারা কষ্ট পায়। যখন বলছেন পশুরা খাওয়ার জন্য না, তাহলে তাদের দুধ দোয়াচ্ছেন কেন? গরু আর ছাগল, এতে তারা ব্যথা পায়। এটা হলো পশুদের কাছ থেকে ডাকাতি করা। যদি বলেন এই পশুগুলো খাওয়ার জন্য না, তারপরেও পশুদের দুধ খান, তাহলে সেই দুধ চুরি করছেন যেটা প্রাপ্য তাদের বাচ্চাদের, দুধটা তাদের বাচ্চাদের। ওনারা উদাহরণ দিয়েছেন যে একটা গরু গড়পড়তায় একদিনে দেয় 10 কেজি দুধ আছে এই বইতে, যদি ভুল থাকে সমস্যা নেই, এটা ইন্টারনেটেও আছে। একদিনে 10 কেজি দুধ, প্রতি মাসে 300 কেজি দুধ, প্রতি বছরে প্রায় 3000 কেজি। দুধের হিসেব কেজিতে কেন করেন, লিটারে করেন, এখানে কেজি কেন সেটা জানি না, লেখককে জিজ্ঞেস করেন। তারপর এখানে বলা হয়েছে যে 3000 কেজি দুধ এটা খেতে পারবে 6000 মানুষ। তাই পুরো জীবদ্দশায় গরুটা খাওয়াবে 90,000 মানুষকে পুরো জীবদ্দশায়, আর গরুটাকে মেরে ফেললে 1000 মানুষ খাবে। এখানে কোনটা ভালো, 90,000 না 1000? সেই হাঁসটাকে আপনি মারবেন কেন যে দৈনিক সোনা ডিম পাড়ে? এটা তো বুদ্ধিমানের কাজ না। আমিও ব্যাপারে একমত, তবে এটা আপনারা ভালো করে খেয়াল করবেন, দুধ দেয় এমন গরুকে কেউই জবাই করতে চাইবে না। কোন কসাইখানাতে দুধ দেয়া গরু জবাই করবে না, কারণ এই গরুগুলোর দাম অন্যান্য গরুর চাইতে অনেক গুণ বেশি। বোম্বেতে দুধ দেয়া গরুর দাম 20 থেকে 25,000 টাকা। যে গরুটা আমাদেরকে দুধ দেয় না তার দাম মাত্র 3 থেকে 5,000 টাকা। তাই আমরা যেটা করি, নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের লালন পালন করি যতদিন তারা দুধ দেয়। যখন দুধ দেয়া বন্ধ করে দেয় তখনই জবাই করি। আমরা হাঁসের সবগুলো ডিম নিয়ে নিই, ডিম পাড়া বন্ধ হলে হাঁসটাকে জবাই করে তার মাংস খাই। সাপও মরল, লাঠিও ভাঙলো না, এক ঢিলে 2 পাখি। আমরা অনেক বুদ্ধিমান। এরপর ওনারা বললেন এই পশুদের বিভিন্ন কাজে লাগানো যেতে পারে, লাগানো যায় ক্ষেতের কাজে বা যানবাহনে। যদি পশুদের এতই ভালোবাসেন তাহলে কষ্ট দেবেন কেন? আর এছাড়াও ইন্ডিয়ার পরিসংখ্যান বলছে যে যত গরু, ষাঁড় আর বলদ আছে তার মাত্র 25% প্রোডাক্টিভ, আর বাকি 75% আনপ্রোডাক্টিভ। হয় তাদের বয়স হয়ে গেছে অথবা তারা পুরুষ, সবগুলোই গাভীনা, ষাঁড়ও আছে। আপনারা এই 75% আনপ্রোডাক্টিভ গরুগুলোকে নিয়ে কি করবেন? ছাগল, ষাঁড়, বলদ একটা অপশন, তাদের পালন করেন নিজের খরচে। একটা ষাঁড়ের পেছনে বছরে 18,000 টাকা লাগে। পরিসংখ্যান এই কথাই বলছে, তাদের পরিসংখ্যান, এটা আমার কথা না। প্রতি বছরে 18,000, দুধ শেষ হয়ে গেলে তারা আরো 5-6 বছর বাঁচে। কোন কৃষক এই লাখ লাখ গরুর খরচ বহন করবে? প্রতি বছরে 18,000। দ্বিতীয় অপশন, জীবদয়া সংস্থায় দিয়ে দেন, তারা এই পশুদের জমিতে ছেড়ে দেবে, অন্যের ফসল খাবে। তৃতীয় অপশন, জঙ্গলে ছেড়ে দেন, হিংস্র পশুরা খেয়ে ফেলবে। শেষ অপশনটাই ভালো, তাদের দুধ দেয়া বন্ধ হয়ে গেলে এই পশুগুলোকে কসাইখানায় পাঠান, এতে কৃষকের লাভ হচ্ছে, সে টাকা পাচ্ছে। এই পশুগুলো থেকে আমরা অন্যান্য উপকারিতা পাচ্ছি, সেই পশুর মাংস খাচ্ছি, এছাড়াও তাদের চামড়া দিয়ে উপকার পাচ্ছি, হাড়ও ব্যবহার করছি। আশা করি উত্তরটা পেয়েছেন। পরের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে। কস্তুর চাঁদ জৈনের কথা অনুযায়ী 22তম তীর্থঙ্করের বিয়ের সময়, যার নাম আলাসনেমি বা নেমিনাথ, বিভিন্ন পশু আর পাখির মাংস খাওয়ানো হয়েছিল। সেখানে বর এবং কনে দুজনেই জৈন ধর্মের অনুসারী ছিল। আরেকটা ঘটনার কথা বলছি, যে ছেন্না একজন জৈন শ্রাবিকা, যিনি ছিলেন ভীমসান শ্রেণিকের স্ত্রী। তিনি গর্ভবতী ছিলেন।
সে সময় তিনি তার স্বামীর হৃৎপিণ্ড খেতে চাইলেন। ভীমসেনের বড় ছেলে অভয় কুমার তখন তাকে মৃত পশুর মাংস খেতে দিল। আর ছেন্না সেটাকে তার স্বামীর হৃৎপিণ্ড মনে করে খেয়ে নিলেন। আমি জানি না এই কথাগুলো কতখানি খাঁটি, আর কস্তুরচাঁদ জৈনের কথাগুলো সত্য না মিথ্যা, দয়া করে কি ব্যাখ্যা করে বলবেন? আমার প্রশ্নটার রেফারেন্স হলো দ্য ক্যারাভান সিরিজ, ডিসেম্বর 1981 সাল। ধন্যবাদ বোন। আমি প্রথমেই এখানে কোঅর্ডিনেটরকে অনুরোধ করব সেই প্রশ্নগুলোর অনুমতি দিতে যে প্রসঙ্গে আমি কথা বলেছি, অন্য কোনো বই থেকে বা অন্য রেফারেন্স থেকে না, যেগুলো আমি নিজে বলিনি। তবে আমি জৈন ধর্মাবলম্বী, আর জৈন ধর্মের ইতিহাস সম্পর্কেও আমি জানি। আর নেমিনাথ তীর্থঙ্কর সম্পর্কে হ্যাঁ, কথাটা সত্যি। এজন্যই তিনি প্রচার করেছেন হত্যা করা নিষিদ্ধ। এ কারণেই তিনি সন্ন্যাসী হয়েছিলেন, যে আমার বিয়েতে তোমরা এই সব নিরীহ পশুদের মেরে ফেলবে না, আমি এই রকম উৎসব চাই না। সেজন্যই তিনি হয়েছিলেন জৈন মুনি আর সর্বশেষে তীর্থঙ্কর। তাহলে সেজন্যই আমি বলতে পারি যেসব জৈন তীর্থঙ্কর তারা পুরোপুরিভাবে নন ভেজিটেরিয়ান খাবারকে পরিহার করেছে। ধন্যবাদ। আর প্লিজ আমি যা বলেছি তার উপরে প্রশ্ন করেন, কারণ আমার মনে হচ্ছে এইসব বইগুলো ভালো মনেই দেওয়া হয়েছিল, যাতে আপনারা আমাদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন। এখন দেখা যাচ্ছে যাদের বইগুলো দেওয়া হয়েছিল তারাই এখন প্রশ্ন করছেন। আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। আমি যা বলেছি সেই প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করেন, আমিও খুব খুশি মনেই বলবো। আর আমি অনুরোধ করব টপিকের সাথে প্রাসঙ্গিক হতে হবে। আপনি এই প্রসঙ্গে বলতে পারেন অথবা নাও বলতে পারেন, তবে সেটা টপিকের ভেতরে থাকবে। আমি মিস্টার কোঅর্ডিনেটরকে আরেকটা কথা বলি যে মিস্টার ওয়াইপি ত্রিবেদী আর আমি আমাদের আরেকটা মিটিংয়ে যেতে হবে, তাই আমরা 5 মিনিটের মধ্যে শেষ করতে চাচ্ছি। আমি যেটা বলতে পারি, এখানে দুজন বক্তা প্রথমে 50 মিনিট করে কথা বলেছেন, তারপর তারা দুজনেই আবার 15 মিনিট করে কথা বলেছেন, তারপর প্রশ্নোত্তর পর্ব হওয়ার কথা 50 মিনিট। যদি কোনো বক্তা অনুষ্ঠান ছেড়ে চলে যেতে চান, যে তাকে অন্য কোনো কাজে যেতে হচ্ছে, যদি জরুরি কাজ থাকে তারা যেতে পারেন। তবে আমি এই প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালাবো, কারণ আমার কাছে সেই রকমই একটা চার্ট দেয়া হয়েছে। আমি নিয়ম মেনে চলবো। আমাকে বলা হয়েছে ডক্টর জাকির তার লেকচার বা উত্তরের সময় অন্য ধর্ম নিয়ে বলবেন না। জোর করে তাকে কিছু না বলতে বাধ্য করেছি, তাকে জোর করেছি আপনি অন্য ধর্ম নিয়ে বলবেন না, কারণ আমার কাছে এই অনুরোধটা করা হয়েছিল। এখন দুই বক্তাই যেটা মেনেছেন, আমিও তাই করেছি। যেখানে দুই বক্তা একমত হননি আমি বাদ দিয়েছি। আমি পরিষ্কার করে বলছি, আজকের প্রশ্নোত্তর পর্ব 50 মিনিটই হবে। তবে কোনো বক্তা যদি জরুরি কাজের জন্য, জরুরি মিটিংয়ের জন্য চলে যেতে চান, এটা তার নিজের ব্যাপার, চাইলে যেতে পারেন। আমিও তাকে অনুমতি দেব, যেতে পারবেন। তবে প্রশ্নোত্তর পর্বটা 50 মিনিট চালিয়ে যাব। প্রশ্নোত্তর পর্ব শুরু হয়েছে আনুমানিক 1:45, আর এই অনুষ্ঠান শেষ হবে দুপুর 1:30টায়। হ্যাঁ, এখন আমি এই কথাটা সবাইকে স্পষ্ট করে বললাম। পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম জাকির ভাই, আমার নাম খান আব্দুল সামি। আমার প্রশ্নটা হলো, এখানে কিছু ফুড ভ্যালু চার্ট বিলি করা হয়েছে, যেটা বলছে যে ভেজ খাবারে প্রোটিন আর আয়রন নন ভেজের চাইতে বেশি। এভাবে তারা বলছেন যে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর নন ভেজের চাইতে। আপনি কিছু বলবেন? ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। এখানে বিজ্ঞ বক্তাকেও একটা কথা জানিয়ে রাখি, উনি জানেন না বইগুলো কে বিলি করেছে। এখানে সবকিছু লিখিত আছে। বিলি করেছে ঋষভ ফাউন্ডেশন। আইআরএফকে তারা বলেছে যদি মুম্বাইয়ের মুসলিম ভাইদের মধ্যে বইগুলো বিলি করতে চান, তাহলে আমরা পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করতে পারবো, কোনো টাকা লাগবে না। ভাই প্রশ্ন করলেন একটা ফ্রুট চার্ট বিলি করা হয়েছে, আমরাও এমন একটা চার্ট পেয়েছি। আমরা কিছুই বলিনি, কারণ এখানে বলার কোনো মানে হয় না, এটা বিতর্কের যোগ্য না। কিন্তু যখন অনুরোধ আসলো ঋষভ ফাউন্ডেশন থেকে যে বিতর্ক করবো কিনা, অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে বললাম এটা তো কোনো বৈজ্ঞানিক বিষয়ে বিতর্ক না, এটা তো সবাই জানে। ওনারা বললেন বিতর্ক, বললাম ঠিক আছে, তাই আমি এখানে উত্তর দিচ্ছি। আপনারা কেন বিরক্ত হবেন? আমাকে যে কোনো বই নিয়ে জিজ্ঞেস করেন, টপিকের সাথে প্রাসঙ্গিক হলে ইনশাল্লাহ আমি উত্তর দেব। যদি আমি না জানি তখন বলবো আমি জানি না, যদি জানি তাহলে বলবো আমি জানি। আপনার প্রশ্নটা বুঝতে পারছি। এই চার্টটাও আমরা পেয়েছি, একটা ফুড ভ্যালু চার্ট। বলা হচ্ছে যে ভেজ খাবারে প্রোটিনের পরিমাণ বেশি নন ভেজের চাইতে। এছাড়াও
মিস্টার রাসমি ভাই জাবেরি লেকচারের সময় বলেছিলেন ভেজ খাবারে প্রোটিন সেটা পরিমাণে বেশি থাকে। মিস্টার রাসমি ভাই জাবেরি বলেছেন যে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড মাত্র 3টি। যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করেন, 3টি না, আসলে 8টি। 5টার কথা আপনি ভুলে গেছেন। 8টি আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড যেগুলো আমাদের শরীর তৈরি করতে পারে না, বাকিগুলো তৈরি করতে পারে। এই 8টি অ্যামিনো অ্যাসিড আমরা পাই বিভিন্ন রকম খাবার থেকে। পশুর মাংসের প্রোটিন প্রাকৃতিকভাবে উচ্চমানের, কারণ এতে এই 8টা অ্যামিনো অ্যাসিডের সবগুলোই থাকে। ভেজ প্রোটিনে এই 8টা অ্যামিনো অ্যাসিডের মধ্যে এক বা একাধিক অনুপস্থিত থাকে, এটা বিজ্ঞানসম্মত উত্তর। তাই কিছু প্রোটিনের মান হয়তো ভালো ভেজ খাবারের ক্ষেত্রে, কিন্তু প্রোটিনটা সম্পূর্ণ না। ভেজ প্রোটিন অসম্পূর্ণ আর মানের দিক থেকেও নিচে, নন ভেজ প্রোটিন সম্পূর্ণ আর উচ্চ মানের। একইভাবে আপনারা দেখতে পাবেন এমনকি আয়রন যেটা আমরা পাই খাবার থেকে, সেটা 2 প্রকার, একটা হলো হেম আয়রন আর একটা হলো নন হেম আয়রন। হেম আয়রন সহজেই হজম হয় আমাদের শরীরে, নন হেম আয়রন সহজে হজম করা যায় না। পশুজাত খাদ্যের মধ্যে হেম আয়রন থাকে, নন হেম আয়রনও থাকে, আর ভেজ খাবারে খুব অল্প পরিমাণে হেম আয়রন থাকে, তাই সেটা হজম হয় না, সেজন্য শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। তাই যদি মেনেও নেই যে ভেজ খাবারে আয়রনের পরিমাণ বেশি, প্রোটিনের পরিমাণও বেশি, তাহলে উপসংহারটা হচ্ছে ভেজ খাবার বেশি স্বাস্থ্যকর। মানুষ তাহলে ভুল জিনিস শিখবে, এটা মানুষকে যা শেখাবে সেটা ভুল। আমি এটাকে সোজা বাংলায় বলবো প্রতারণা। এটা কারা করছে? কিছু ভেজিটেরিয়ান সোসাইটি মানুষকে ভুল জিনিস শেখাচ্ছে। আর প্রতারণা এটা সব ধর্মে নিষিদ্ধ, বড় বা ছোট, প্রধান অপ্রধান সব ধর্মে প্রতারণা করা নিষিদ্ধ। তাই আমি আপনাদের একটা প্রশ্ন করি, ধরেন আপনাকে দেয়া হলো 10টা 20 টাকার নোট বা একটা 500 টাকার নোট। আপনি যদি অঙ্ক জানেন তাহলে দ্বিতীয়টাই বেছে নেবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন মিস্টার জাভেরির কাছে। আসসালামু আলাইকুম, আমি জাভেদ শেখ। আমার প্রশ্ন মিস্টার জাভিরির কাছে। রাশমি ভাই, আপনার লেকচারে আপনি বললেন যে মাংস থেকে বিভিন্ন রকমের রোগ ছড়ায় মানুষের শরীরে, আর গাছপালার জীবাণুতেও আক্রান্ত হয়, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তাহলে শাকসবজি বা ভেজ খাবার থেকেও কি রোগ হতে পারে? এছাড়াও আপনি ডিন অর্নিশ আর দীপক চোপড়ার কথা বললেন। এই দুজন ডাক্তারের বিভিন্ন মতামত এখানে বললেন। আপনি যদি এই সব মতামতগুলির উপর নির্ভর করেন, ডাক্তারদের মতামত, মিস্টার ত্রিবেদীও একই কথা বললেন, যদি এটার উপর নির্ভর করেন, আমি খুব সহজ একটা উদাহরণ দেই। যখন ছোট ছিলাম, ডাক্তাররা তখন আমাদের কারো জ্বর হলে ডাক্তাররা তখন বলতো তোমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করবে না। কিন্তু এখন দেখি ডাক্তাররা বলে যখন কারো জ্বর হয় তারা বলে তোমরা শুধু ঠান্ডা পানি দিয়ে গোসল করবে। হ্যাঁ, তাহলে আপনি কি এইসব পরিসংখ্যান আর পরামর্শের উপর নির্ভর করবেন? আপনি কি এমন কোনো মেডিকেল পরিসংখ্যান দিতে পারবেন যেটা ডক্টর জাকির নায়েক বললেন? আমেরিকায় সার্ভে হয়েছিল করোনারি হার্ট ডিজিজের উপর। আপনি কি এটা বলতে পারবেন করোনারি হার্ট ডিজিজ ইন্ডিয়ার ক্ষেত্রে এখানে কি নন ভেজদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি নাকি ভেজদের সম্ভাবনা বেশি? এই সম্পর্কে আপনি আমাদের কিছু বলেন। আপনারা প্রশ্নগুলো একটু সংক্ষেপে করবেন। হ্যাঁ, আপনার প্রশ্নটা এত বড় যে আমি ভুলে যাব। শেষ অংশটাই প্রশ্ন। করোনারি হার্ট ডিজিজ, দেখেন, এখানে করোনারি হার্ট ডিজিজ, আপনারা যদি নষ্ট হয়ে যাওয়া শাকসবজি এগুলো খান আর নষ্ট হওয়া ফল, এগুলোতে অবশ্যই জীবাণু থাকে। আমি এখানে বলবো যে পশুরা যে জীবাণু বহন করে সেগুলো বেশি মারাত্মক, তারা শাকসবজির চাইতে বেশি রোগ ছড়ায়। এছাড়াও আমি আরও একটা কথা বলেছিলাম যে পশুজাত খাবারে থাকে অতিরিক্ত প্রোটিন, কোলেস্টেরল আর স্যাচুরেটেড ফ্যাট। এই সব কিছুর কারণেই ননভেজ খাবার আমাদের জন্য নিষিদ্ধ। এবারে বলি পরিসংখ্যান নিয়ে, আমিও সেটা পড়েছি, আর এগুলো নিয়ে আমি এখানে কোনো যুক্তি দেখাতে চাচ্ছি না। আমার কাছে সব পরিসংখ্যানই আছে যে ভেজিটেরিয়ানদের চাইতে ননভেজরাই হৃদরোগের অসুখে বেশি করে আক্রান্ত হয়।
আজকে এই মুহূর্তে আপনাদের আমি সেগুলো দেখাতে পারছি না, আমার কাছেই আছে, পরে আমি আপনাদের সেগুলো দিতে পারবো। ধন্যবাদ। পাল্টা প্রশ্ন করবেন না। হ্যাঁ, পরের প্রশ্ন ডক্টর জাকিরের কাছে। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমার নাম সাফিয়া, আমি ইসলাম গ্রহণ করেছি। আমার প্রশ্নটা হলো, এই ভেজিটেরিয়ান আর নন ভেজিটেরিয়ান চুজ ফর ইয়োর সেলফ গোপীনাথ আগরওয়ালের এই বইতে বিভিন্ন ধর্মের গ্রন্থ থেকে উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেমন খ্রিস্টান আর হিন্দু ধর্ম, যে নন ভেজ খাবার নিষিদ্ধ। তাহলে আপনি অন্যরকম বলছেন কেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে ওই একই বইতে কিছু উদ্ধৃতি দেয়া আছে, সেখানে বিভিন্ন প্রধান ধর্মগ্রন্থের উদ্ধৃতি, যেমন খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, সেসব ধর্মে নাকি ননভেজ নিষিদ্ধ। তাহলে আমি কেমন করে বললাম যে কোনো প্রধান ধর্মই একথা বলেনি সব ননভেজ খাবারই নিষিদ্ধ? আমি ইসলামিক দৃষ্টিকোণটা পরিষ্কার করেছি, তাদের ব্যাখ্যাটা ভুল, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি ভুল ব্যাখ্যা করেছেন। আমি একটা ব্যাপারে একমত, এমন কিছু কথা আছে যে কিছু সময়ে এমনকি ইসলামের ননভেজ খাবার নিষিদ্ধ। যেমন পবিত্র কোরআনে সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হজের সময় তোমরা শিকার করো না, হজের পবিত্র জায়গার মধ্যে তোমরা শিকার করো না। যদি রমজান মাসে আপনারা রোজা রাখেন, সূর্যোদয় থেকে সূর্যাস্ত, আপনি ননভেজ খাবার খাবেন না, ভেজ খাবারও খাবেন না। রোজা থাকার সময় ননভেজ খাবার খাবেন না, তার মানে এই না যে ননভেজ খাবার নিষিদ্ধ। নিষিদ্ধ শুধু সেই সময়টার জন্য। একইভাবে বিভিন্ন ধর্মগ্রন্থ এমন কিছু উদ্ধৃতি আছে, রোজা থাকার সময় ননভেজ খাবার খেও না। আপনার প্রশ্নের উত্তরে বলি, খ্রিস্টান ধর্মে আমি এই বইটা পড়েছি, সেজন্য উত্তর দিতে পারছি। বইটাতে আছে, পবিত্র বাইবেলে উল্লেখ আছে তোমরা মৃত পশু খাবে না। ওনারা ব্র্যাকেটে লিখেছেন মাংস, এটা বলা হয়নি, ওনাদের দেওয়া উদ্ধৃতিতে রেফারেন্সটা বলা হয়নি। আমি বিভিন্ন ধর্মের উপর একজন ছাত্র, ডায়েট নিয়েও লেকচার দিই। ওনারা উদ্ধৃতি দিয়েছেন বুক অব লেভিটিকাস 17 নম্বর অধ্যায়ের 15 অনুচ্ছেদ, এছাড়াও বুক অব ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলা হয়েছে তোমরা সেই পশুর মাংস খাবে না যে নিজে থেকেই মারা গেছে। মৃত পশুর মাংস নিষিদ্ধ, সব মাংস না, মৃত পশু। ওনার ব্র্যাকেটে লিখে দিয়েছেন মাংস, মৃত পশুর মাংস নিষিদ্ধ করা হয়েছে। পবিত্র কোরআনে বলছে সূরা বাকারার 173 নম্বর আয়াতে, সূরা মাইদা 3 নম্বর আয়াতে, সূরা আনামের 145 নম্বর আয়াতে, সূরা নাহালের 115 নম্বর আয়াতে বলা হয়েছে حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به। তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হলো মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস এবং যেটা জবাই করার সময় আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়। কোথায় এটা অনুমোদিত? এরপরে দেখবেন বুক অব জেনেসিস 9 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যে তারা তোমাদের ভয় পাবে, তোমাদের সমীহ করবে। এই পৃথিবীর যাবতীয় সৃষ্টি, আকাশের সব পাখি, এই পৃথিবীর সব জীবজন্তু, এছাড়াও নদী আর সাগরের সব মাছ তোমাদের সামনে উপস্থাপন করা হবে। এরপর জেনেসিস 9 অধ্যায়ের 3 অনুচ্ছেদ বলছে যে যেসব প্রাণী ভূমিতে বিচরণ করে এবং যারা জীবন্ত প্রাণী তোমরা তাদের খেতে পারো, এছাড়া শাকসবজিও খেতে পারবে। বুক অব ডিউটেরোনমিতে আছে 14 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে যে তোমরা খাদ্য হিসেবে তাদের মাংস আহার করো। যারা পানির নিচে থাকে, যাদের পাখনা ও আঁশ আছে, তাদের তোমরা খেতে পারবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 11 অনুচ্ছেদ বলছে যে তোমরা বৈধ সব পাখিদের মাংস আহার করবে। ডিউটেরোনমি 14 নম্বর অধ্যায়ের 20 অনুচ্ছেদ বলছে যে তোমরা সব বৈধ পাখিদের মাংস আহার করবে, অনুমোদিত। এরপর আরো দেখবেন বুক অব হিব্রুজে আছে 5 নম্বর অধ্যায়ের 13 ও 14 অনুচ্ছেদে যদি দুধ খাও তোমরা দুর্বল হয়ে পড়বে, যদি তোমরা মাংস খাও তোমাদের বুদ্ধি তীক্ষ্ণ হবে। বাইবেলের কথা বলছে, আমি না। গসপেল অফ লুক 24 নম্বর অধ্যায়ের উদ্ধৃতি দিচ্ছি, 41 থেকে 43 অনুচ্ছেদে আছে যে যীশু খ্রিস্ট উপরে ঘরে গেলেন আর বললেন তোমাদের কাছে খাওয়ার মতো মাংস আছে। তখন যীশুর শিষ্যরা তাকে এক টুকরো ঝলসানো মাছ আর মধু খেতে দিল। মাছ, তিনি শিষ্যদের সামনে সেটা খেলেন, যীশু খ্রিস্ট মাছ খেলেন। বুক অব রোমান্সে আছে 14 নম্বর অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে বলা হয়েছে যারা সব ধরনের খাবার খেতে চায় তারা খেতে পারবে। আর যারা দুর্বল তারা শুধু শাকসবজি খায়। তবে যারা সবকিছু খায় তারা অন্য মানুষদের উপহাস করবে না, আর যারা সবকিছু খায় না তারা অন্যদের সমালোচনা করবে না। এটা ঈশ্বরের আইন। হিন্দু ধর্মগ্রন্থ আপনারা যদি মনুস্মৃতি পড়েন 5 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে পরিষ্কার করে বলা হয়েছে যে
একজন মানুষ যে কোনো জীবিত প্রাণী খেতে পারে, এমনকি সে প্রতিদিনও খেতে পারে। সৃষ্টিকর্তা কিছু প্রাণীকে বানিয়েছেন খাদ্য হিসেবে আর কিছু খাদ্য হিসেবে। মনুর আইন, মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদে বলা হয়েছে যে বলি দেয়া মাংস তোমরা খাও, এটা মহান সৃষ্টিকর্তার আইন। মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 42 অনুচ্ছেদে আছে, বলা হয়েছে যে 2 বার জন্ম নেওয়া brother আমি সব সময় তৈরি থাকি, উদ্ধৃতি দেওয়ার সময় আমি তৈরি থাকি, সেজন্য বইগুলো টেবিলে নেই, নিচে আছে। আজকে উদ্ধৃতি দেওয়ার কথা না, প্রশ্নটার উত্তরে বলেছি, যেহেতু আমি প্রশ্নের উত্তর দিতে বাধ্য। আজকে এই বইগুলো নিচে রেখেছি, অন্য অনুষ্ঠানে বইগুলো টেবিলের উপরে থাকে। ওনারা আমাকে বাধ্য করেছেন, তাই কথাগুলো বলছি, বিতর্কের নিয়ম মেনে বলছি। আমার কথা তো শেষ হয়নি, আমি তো 5 মিনিট সময় পাবো, আমার সময়। আমি দর্শকদের অনুরোধ করব বক্তাকে ডিস্টার্ব না করবেন না। আপনাকে এখন কে ডিস্টার্ব করছে দেখেন, আমি তো এখানে সময় দেয়া হলো। এভাবে সময় নষ্ট হয়, সময় শেষ হলে বক্তাকে আমি থামতে বলবো। কেন? কেউ বাধা দিলে তো আমার বেশি সময় পাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আরো আধা মিনিট সময় দেওয়া হলো। এরপরে মনুস্মৃতি 5 নম্বর অধ্যায়ের 35 অনুচ্ছেদে আছে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থে 16 নম্বর অনুচ্ছেদে 10 নম্বর পরিচ্ছেদে তোমরা মাংস খেতে পারবে। ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 85 নম্বর অনুচ্ছেদের 13 পরিচ্ছেদে, ঋগ্বেদ 10 নম্বর গ্রন্থে 86 অনুচ্ছেদে 13 পরিচ্ছেদে একই কথা আছে, তোমরা মাংস খেতে পারো। আর মহাভারত অনুশাসন পর্বে 88 অধ্যায়ে ভীষ্ম উপদেশ দিচ্ছেন যুধিষ্ঠিরকে, একথা মনুস্মৃতিতেও আছে 3 নম্বর অধ্যায়ের 266 থেকে 272 অনুচ্ছেদে। সেখানে উল্লেখ করা আছে যে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে যদি তোমরা শাকসবজি দাও তাহলে তারা মাত্র 1 মাস সন্তুষ্ট থাকবেন। যদি তোমরা মাছ দাও 2 মাস থাকবেন। যদি হরিণের মাংস উৎসর্গ করো 3 মাস থাকবেন। ভেড়ার মাংস দিলে 4 মাস থাকবেন। পাখির মাংস দিলে 5 মাস থাকবেন। ছাগলের মাংস দিলে 6 মাস থাকবেন। চিত্রাল হরিণের মাংস দিলে 7 মাস। কালো হরিণের মাংস দিলে 8 মাস। গরুর মাংস দিলে পুরো 1 বছর। ষাঁড়ের মাংস দিলে 12 বছর। আর যদি গন্ডার বা ছাগলের লাল মাংস দাও সারা জীবন সন্তুষ্ট থাকবেন। তাহলে যদি পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে চান ঋগ্বেদের কথা অনুযায়ী আপনারা উৎসর্গ করবেন নন ভেজ লাল মাংস। আসসালামু আলাইকুম, আমার নাম গুলফাম। আমার প্রশ্নটা মিস্টার জাভেরির কাছে। স্যার, আপনার লেকচারের সময় আপনি বললেন জৈন মুনিরা গাছপালা মারে না, তারা শুধু ভিক্ষা নেয়। তাহলে তারা কি অন্যদের গাছপালা মারতে বাধ্য করে? আর তারা যখন মুখে কাপড় বাঁধে তারা তখন জীবাণু মারছে না, তাহলে কি অন্যরা জীবাণু মারছে? যেহেতু তারা মুখে কাপড় পরে থাকছে না, এটা আসলে কি একটু ব্যাখ্যা করেন। বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আমিও খুব খুশি হয়েছি। যতগুলো প্রশ্ন হয়েছে তার মধ্যে আপনারটাই সেরা প্রশ্ন, কারণ আমাদের জৈন ধর্মগ্রন্থে বলা আছে যে তোমরা কাউকে হত্যা করবে না, তোমরা কাউকে হত্যা করার কাজে বাধা দেবে, আর কেউ হত্যা করলে তোমরা তার নিন্দা জানাবে। তাহলে এই 3টা পয়েন্ট হলো মূল। যদি জৈন মুনি জানতে পারেন এই খাবার তার জন্য রান্না করা হয়েছে, তিনি সেই খাবার খাবেন না। এটাই হলো জৈন মুনিদের নিয়ম। তারা যখন ভিক্ষা করতে আসেন তারা পরিষ্কারভাবেই বলেন, আর আমরাও জানি যে তারা বলবেন আমাদের জন্য কি কিছু রান্না করেছো? আমরা বিনীতভাবে বলবো আপনার জন্য কিছু রাঁধিনি, এই খাবার আমাদের জন্য আমরা বানিয়েছি। ধরেন 4টা রুটি, তিনি 1টা রুটি নেবেন, আমরা বাকি 3টা রুটি খাবো। এভাবে একজন জৈন মুনি ভিক্ষা করে থাকেন। হত্যা করবেন না, অন্যকে হত্যা করতে দেবেন না, হত্যা করতে উৎসাহিত করবেন না, তিনি সেই খাবারও খাবেন না যদি জানতে পারেন খাবারটা তার জন্য রান্না করা হয়েছে। আমি খুব খুশি হয়েছি যে এই দর্শক শ্রোতাদের সামনে আমি আজ সুযোগ পেয়েছি জৈন মুনিদের সম্পর্কে কিছু কথা বলার জন্যে। সবাইকে ধন্যবাদ। আর আমি চেয়ারম্যানকে অনুরোধ করব যে মিস্টার ত্রিবেদী আর আমি, অনুষ্ঠানটা আসলে এত ভালো হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে যে আরো ঘন্টাখানেক থাকি। তবে আমি দুঃখিত যে আমাদের হাতে সময় খুবই কম। প্রশ্ন 5 মিনিট লাগবে।
আমার মনে হয় দেরি হয়ে যাবে। আমরা এখানে খাবার নিয়ে এত বেশি কথা বলেছি যে আমাদের খিদা লেগে গেছে। এখন আমরা খাওয়া দাওয়া করব, শেষে দুটো প্রশ্ন, তারপর আমরা চলে যাব। মিস্টার ত্রিবেদী বললেন যে আর দুইটা প্রশ্নের উত্তরে তারা থাকবেন। এবারে পরের প্রশ্ন ডক্টর জাকিরের উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন অনুরোধ করেছেন যে আপনি কাকে প্রশ্ন করতে চান? না, এখানে তো আপনাদের লাইন করে দাঁড়াতে হবে। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন জাকির ভাইয়ের কাছে, নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ আচ্ছা, কম? এখানে অনেকেই অনুরোধ করছেন, আমরা যেটা করব, অনেকেই অনুরোধ করছেন যে ওনারা আগে প্রশ্ন করতে যাচ্ছেন ডক্টর জাকির নায়েককে, সেজন্য আপনাদের বলছি এই দুইজনকে আগে প্রশ্ন করতে দেন, তারপর মিস্টার রশ্মি ভাই জাভেরি আর মিস্টার ত্রিবেদী চলে গেলে তখন আপনাকেও প্রশ্ন করার সুযোগ দেব, আপনি পরে করবেন। যেহেতু ওনারা আগে চলে যাবেন তাই আগে ওনাদের অনুরোধটা রাখি। ওনারা চাচ্ছেন এই দুই ভদ্রলোক ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। আপনারা এখানে কোন দুজনের কথা বলছেন? মিস্টার বার্ডে আর মিস্টার কিশোরী, আপনারাই আগে প্রশ্ন করবেন, তারপরে যারা অপেক্ষা করছেন তারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে পারবেন। আশা করি আপনারাও সবাই এটা মেনে নেবেন। যেহেতু ওনারা মিস্টার জাভেরি আর মিস্টার ত্রিবেদীর সাথে চলে যাবেন তাই ওনাদেরকে প্রশ্ন করার সুযোগ দেন। আগে ওনারা প্রশ্ন করুন, দাঁড়ান। মিস্টার জাভেরি চলে যাচ্ছেন, ওনাকে আগে দুটো প্রশ্ন করি, তারপর উনি চলে যান। আগে ওনারা দুজন প্রশ্ন করুক। মিস্টার জাভেরি অনুরোধ করেছেন, এখানে মিস্টার বাডেকে আগে ওনারা দুজন প্রশ্ন করুক, উনাদের আগে প্রশ্ন করতে দেন। আচ্ছা, ওনারা আগে করুক, ওনারা প্রশ্ন করবেন আগে, তারপর ডক্টর জাকির নায়েককে। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আপনি প্রশ্ন করবেন ডক্টর জাকিরকে, তারপর মিস্টার জাভেরির উদ্দেশ্যে, তারপর ডক্টর জাকিরকে। এই প্রশ্নগুলো হয়ে গেলে মিস্টার জাভেরি তখন চলে যাবেন, তারপর যে দুজন অপেক্ষা করছেন তারা প্রশ্ন করবেন। এটা বাদে আর অন্য যারা আছেন তাদের মধ্যে আর কেউ কোনো রকম প্রশ্ন করার সুযোগ পাবেন না, প্লিজ। ডাক্তার সাহেব নমস্তে, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানুর রহিম। ডাক্তার সাহেব কিশোরী সাহেব, সংক্ষেপে বলেন। আমার প্রশ্নটা হলো, আমি খানে খুদা নামে একটি সিনেমা দেখেছিলাম, সেখানে 3 দিনের প্রার্থনা ছিল। লোকজন সেখানে যারা ছিল তারা কাঠের স্যান্ডেল পরেছিল, আর এছাড়াও তারা সে সময় কোনো নন ভেজ খাবার খায়নি, চুল কাটেনি, কিছুই না, পুরোপুরি ব্রহ্মচারী সন্ন্যাসী। যখন সেই সিনেমাটা শেষ হলো আমি তাদের বললাম, ভাই এটা কি, এই 3 দিন পুরো ব্রহ্মচারী সন্ন্যাসীর মতো থাকলেন? তারা আমাকে বলেছিল এটা হলো খানে খোদা। আমি মুসলমান ভাইদের বলি, পুরো পৃথিবী কি খানে খোদা নয়? খানে খোদা শুধু ওখানেই, তাহলে 3 দিন তারা সন্ন্যাসীর মতো থাকলো কেন? ভাই সাহেব, আমাদের হাতে সময় বেশ কম, আপনি আপনার প্রশ্নটা বলেন। পুরো পৃথিবী কি খানে খোদা না? এখন আমাকে বলেন, ওই 3 দিন তারা খানে খোদা করলো, তাহলে পুরো পৃথিবী কেন খানে খোদা হবে না? আর এই পৃথিবীতে বিশেষ করে ইন্ডিয়ায় পশু হত্যা বন্ধ হবে না কেন? এটাই আমার প্রশ্ন। আমরা এই প্রশ্নটার উত্তর দেব না, এই প্রশ্নটা আমাদের টপিকের সাথে প্রাসঙ্গিক না। আমরা এবারে পরের প্রশ্নে যাব। মিস্টার রশ্মি ভাই জাভেরি অনুরোধ করেছেন উনি যেন আমাকে প্রশ্ন করতে পারেন। আমিও উত্তর দিতে চাই। যদি চেয়ারম্যান না বলেন, এখানে চেয়ারম্যান বারণ করলে আমি উত্তর দেব না। আমি খুশি মনে উত্তর দেব যদি অনুমতি পাই। আপনি পারলে উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, আমি উত্তর দিচ্ছি, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, ওনার প্রশ্নটা কি ছিল আমি শুনতে পাইনি। আমি শুনেছি, উত্তরটা আমিই দেব।
এটা খুব সুন্দর প্রশ্ন। তাড়াতাড়ি আমরা এরপর পরের প্রশ্নে যাব। খুবই সুন্দর প্রশ্ন, প্রশ্নটা খুবই সুন্দর, এতে কোনো সমস্যা হবে না। আমি জানি এখানে অনেক ভেজিটেরিয়ান আছেন, তবে আমরা হিংসাত্মক নই, এখানে কোনো সমস্যা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। আমি এমন কিছু বলবো না যাতে সমস্যা হয়। আমি জানি যে নন ভেজ আর ভেজদের মধ্যে আহমেদাবাদ আর গুজরাটে একটা রায়ট হয়েছিল, সেটা জানি। আমি আমার কথা বলতে পারি, যেহেতু যুক্তি দিয়ে বলবো তাই কোনো সমস্যা হবে না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি বললেন তীর্থযাত্রীদের দেখেছেন, হজযাত্রী, আর 3 দিন ধরে তারা কোনো মাংস খায়নি, তারা কোনো মাংস খায়নি। এটা ইসলামের প্রশ্ন, প্রশ্নটা তো ইসলামের উপর, ইসলামের উপর প্রশ্ন করেছেন আমাকে, জৈন ধর্মের উপর করেননি। তাহলে সমস্যা কি? নাকি ভয় পাচ্ছেন আমার উত্তর শুনে উনি ননভেজ হয়ে যাবেন, উনি ভেজিটেরিয়ান থাকবেন? সমস্যা নেই, আমি ওনাকে ননভেজ হতে বলছি না। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন যে হজের সময় আমরা ননভেজ খাবার খাই না কেন। এই কথাটা ঠিক না। আমি বেশ কয়েকবার হজ করেছি, আপনাকে যে বলেছে সে মিথ্যে বলেছে যে আমরা ননভেজ খাই না। সেখানে নিয়মটা হলো হজের নির্দিষ্ট জায়গাটিতে সেই সময়টাতে কোনো পশু শিকার করে মারতে পারবেন না, শুধুমাত্র সেই সময়টাতে। ননভেজ নিষেধ করা হয়নি, আমিও সেখানে গিয়েছি আর ননভেজ খেয়েছি। কে বলেছে ননভেজ খাওয়া যাবে না? হ্যাঁ, যে পোশাকটা পরি সেটা সেলাই ছাড়া 2 টুকরো কাপড়। এর কারণটা জানেন কেন? জানেন? কারণ এই পৃথিবীর সবচেয়ে বড় একটা সম্মেলন, মানুষ আসে আমেরিকা থেকে, কানাডা থেকে, ইন্ডিয়া আর পাকিস্তান থেকে, ইন্দোনেশিয়া থেকে, সবাই এই 2 টুকরো সেলাই ছাড়া কাপড় পরে একই রকম। আপনি দেখে বুঝতে পারবেন না যে আপনার পাশে দাঁড়ানো লোকটা রাজা নাকি ফকির। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য, থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যাল সর্বজনীন ভ্রাতৃত্ব। যখন নামাজ আদায় করি তখন আমরা দাঁড়াই কাঁধে কাঁধ লাগিয়ে, যখন খাবার খাই একসাথে খাই, আমরা ননভেজও খাই। আপনি এটা কোথায় পেলেন জানি না, যে আপনাকে বলেছে, হোক সে মুসলিম বা অমুসলিম, সে আপনাকে পুরোটাই মিথ্যে কথা বলেছে। আমি আপনাকে বলি, আমি বেশ কয়েকবার হজ করেছি, উমরাও করেছি, কথাটা ভুল। সর্বজনীন ভ্রাতৃত্বের জন্য সবাই এখানে এসে উপস্থিত হয়। এভাবে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে জড়ো হয়, তখন আমরা হই একটা জাতি। ইসলাম ধর্ম আমাদের বলে প্রত্যেক মানুষই একে অন্যের ভাই, আর আমাদের মুসলিমদের বিশ্বাস এক। বলেন ভাই। মিস্টার জাবিরি, এই প্রশ্নটা আপনার উদ্দেশ্যে। আপনার লেকচার শেষে প্রশ্নটা মিস্টার জাবিরির উদ্দেশ্যে। মিস্টার জাবিরি কি খেয়াল করছেন? প্রশ্নটা মিস্টার জাবিরের উদ্দেশ্যে। আপনার লেকচারে আপনি তৃণভোজী আর মাংসাশী প্রাণীর মধ্যে 16টা পার্থক্যের কথা বলেছেন। এখন আমার কাছে ব্যাপারটা এরকম মনে হয়েছে যে আপনি আসলে এখানে বলতে চাচ্ছেন যে এখানে তৃণভোজী প্রাণীদের সাথে তুলনা করে আপনি বলতে চাচ্ছেন যে আমরা মানুষরা তৃণভোজীর মতো, অর্থাৎ ভেজিটেরিয়ানরা। আমার সেটাই মনে হয়েছে। ডক্টর জাকির আপনার কয়েকটা পয়েন্টের উত্তর দিয়েছেন। এখন আপনাদের বলি, আমি কোনো মেডিকেলের ছাত্র না, আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, বায়োলজি পড়েছি ক্লাস 10 পর্যন্ত। এরপরে যা জেনেছি সেটুকু নিজের আগ্রহে। আপনার প্রশ্নটা করেন প্লিজ। এখন একটা ব্যাপারে আমি আপনার মতামত জানতে চাই। আপনি বললেন যে তৃণভোজীদের মুখের লালায় পাইটালিন থাকে, এটা মাংসাশীদের লালায় থাকে আর মানুষের লালায়ও থাকে। এছাড়াও আপনি বললেন তৃণভোজীরা খাওয়ার সময় তাদের চোয়াল ঘোরায়। আমি কোনো মানুষের খাওয়ার সময় চোয়াল ঘোরাতে দেখিনি। আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করেন, আপনাকে স্বাগত জানাবো। এখানে লেকচার দেবেন না, এখানে লোকজন আপনার কথা শুনতে আসেনি। আপনি সংক্ষেপে আপনার প্রশ্নটা করেন, আপনি সরাসরি প্রশ্নটা করেন, আমিও তাহলে তাড়াতাড়ি উত্তর দেব। কারণ আমি আর মিস্টার ত্রিবেদী আরেকটা মিটিংয়ে যাব, এই প্রশ্নটার পরেই আমরা চলে যাব। ওকে ওকে, আমার প্রশ্নটা হলো আপনি এই পার্থক্যগুলো দিয়ে কি বোঝাতে চাচ্ছেন? তৃণভোজী আর মাংসাশী প্রাণীর এই পার্থক্যগুলো দিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, এটা একটা খুবই প্রাকৃতিক ব্যাপার। যখন আমি বলেছি যে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সাথে তৃণভোজী প্রাণীদের অনেক মিল আছে, এখানকার বিজ্ঞ দর্শকরাই সেটার বিচার করবেন। আমি যা বলেছি আপনি তার সাথে একমত হতে পারেন, যদি একমত হন তাহলে খুব ভালো, আর একমত না হলে সেটা ভালো না। আমি কেন বলবো? এটা অবশ্যই মানতে হবে আপনাকে। ঠিক আছে, আমি যা বলেছি সেগুলো সবই বৈজ্ঞানিক তথ্য, এগুলোর পক্ষে আমি যথেষ্ট প্রমাণ দেখাতে পারবো। তবে দর্শক শ্রোতারাই ঠিক করবেন তারা আমার সাথে একমত কি না। আমি যে কথাটা বলতে চেয়েছি, প্রাকৃতিকভাবে মানুষ জাতি অনেকখানি না, একেবারে পুরোপুরি তৃণভোজীদের মতো।
আর পরিবেশের কারণে অথবা পরিস্থিতির কারণে বিভিন্ন জায়গায় মানুষ মাংসাশী হয়েছে। এখন বন্ধুরা, এখন আপনাদের বলি, এখানে আসতে পেরে আমি আনন্দিত। এই অনুষ্ঠানে আমরা মত বিনিময় করলাম। ইসলাম সম্পর্কে অনেক ভুল ধারণা ছিল, সেগুলো পরিষ্কার করেছেন আমাদের বিজ্ঞ বক্তা ডক্টর জাকির। আমরা জানতাম না ইসলাম ধর্মে এইভাবে বলা হয়েছে, সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে। আর এছাড়াও ধন্যবাদ জানাচ্ছি এখানে আমার বন্ধু মিস্টার সালেচাকে, রুশব ফাউন্ডেশনের। আমাদের হাতে সময় খুবই কম। মিস্টার ত্রিবেদী আর আমি এখন অন্য আরেকটা মিটিংয়ে যাব, তাই বিদায় নিচ্ছি। আবারও সবাইকে ধন্যবাদ। এবারে প্রশ্ন করবেন মিস্টার বাডে। হ্যাঁ, আপনি মিস্টার বাডে? আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। মিস্টার বাডে অনুরোধ করেছিলেন যে উনি ডক্টর জাকির নায়েকের প্রশ্ন করবেন, আমরাও সেই অনুরোধটা রাখবো। এখন তিনি তার প্রশ্নটা করবেন, তারপর ওনারা চলে যাবেন। এই মাইক থেকে এটাই শেষ প্রশ্ন। হ্যাঁ মিস্টার বাডে। হিন্দুদের হরিওম, জৈনদের জৈনেন্দ্রিয়া। এক্সকিউজ মি, এরপরেও আমাদের প্রশ্নোত্তর পর্ব চলবে। যারা থাকতে চান তারা থাকতে পারেন, অথবা চলেও যেতে পারেন। হ্যাঁ মিস্টার বাডে। হিন্দুদের হরিওম, জৈনদের জৈনেন্দ্রিয়া, মুসলিম ভাইদের সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার জাকিরকে বলি, আমি আপনার 20টা পয়েন্টের সবগুলোই উত্তর দিতে পারবো, তবে এখানে সময় হবে না। পরে কখনো সময় পেলে আমি প্রত্যেকটা পয়েন্টের উত্তর দিতে পারবো। এখন প্রথমটা, এখন প্রত্যেকটা ধর্মই ঈশ্বরকে মানে যে তিনি সর্বশক্তিমান। তার মানে আমরা তার নিয়মকানুনগুলো মেনে চলব। এখন ঈশ্বর যা কিছু দিয়েছেন সেখানে নিয়মও দিয়েছেন। আমি খুব সহজ ভাষায় বলি, ঈশ্বর যখন আমাদের জন্ম দিয়েছেন তিনি তখন সব ব্যবস্থাই করেছেন। আমি কোনো লেকচার দিচ্ছি না, আমি আমার প্রশ্নটাই করতে চাচ্ছি। শুনুন, আপনি সরাসরি আপনার প্রশ্নটা বলে ফেলেন। আমি তো আমার প্রশ্নটাই করছি। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেখানে কিছু নিয়ম বানিয়ে দিয়েছেন। যেমন আমাদের সবচেয়ে জনপ্রিয় জিনিস হলো বাতাস, যেটা আপনি প্রচুর পরিমাণে পাবেন, সব জায়গাতেই বাতাস পাবেন। এরপরে দেখেন পানি, আপনি যেখানেই যান পানি পাবেন। এখন পরে আসছে খাবার। এবারে আমার প্রশ্নতে আসছি, খাবার। ঈশ্বর আমাদের অনেক খাবার দিয়েছেন। কাশ্মীরে যান, সেখানে গেলে দেখতে পাবেন সেখানে দরকারি সব খাবার আছে। সেখানে আপনি আলমন্ড পাবেন, কাজু পাবেন, বাদাম পাবেন, পেস্তা পাবেন, ওখানে যেসব দরকারি। 1 মিনিট, রাজস্থানে যান, সেখানে অনেক গরম, তাই সেখানে খরমুজ পাবেন, তরমুজ পাবেন। আর এখানে দেখেন, দাঁড়ান ভাই, আমার প্রশ্নটা করে নেই। এখানে দেখেন খাবার হিসেবে কলা পাওয়া যায়, যেটা সহজে পাওয়া যায়, সেটা প্রচুর পরিমাণে আছে। ঈশ্বর যেগুলো প্রচুর পরিমাণে দিয়েছেন সেগুলো সস্তা, আর যেগুলো তিনি অনুমোদন দেননি, নিষিদ্ধ করেছেন, সেগুলোর দাম অনেক বেশি। আমরা কি ঈশ্বরের নিয়ম মানছি? খুবই সুন্দর, খুবই সুন্দর প্রশ্ন। আমি প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার প্রশ্নটা অনেক বড় প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন। আমি এই ফিল্ডে আছি, তাই দর্শকদের প্রশ্ন বুঝতে পারি। প্রশ্নের প্রথম অংশটা নিয়ে বলি যে আপনি 20টা পয়েন্টের উত্তর দিতে পারবেন। আইআরএফে আমার বেশ কিছু স্টুডেন্ট আছে, তাদের একজনকে বলবো আপনার সাথে বিতর্ক করতে। আইআরএফে যে কাউকে চান বলেন। কবে? আগামী রবিবার। আমার স্টুডেন্ট আগামী রবিবার। আমি এগুলো বলতে পারবো। আগামী রবিবার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আগামী রবিবার আসবেন। আপনার নামটা যেন কি? ওনার নামটা কি? হ্যাঁ ঠিক আছে। মিস্টার বার্ডে আগামী রবিবার সকাল 10:30টায় আইআরএফে আসবেন। আজকের মতোই আমার স্টুডেন্ট বিতর্ক করবে, একজন, একই টপিক। আপনি প্রশ্ন করলেন ঈশ্বর আমাদের দিয়েছেন বাতাস, আলো, পানি, এই সব কিছু সহজে পাওয়া যায়, তাহলে কেন সেই জিনিসটা খুঁজবো যেটা দুর্লভ আর দামি? খুব সুন্দর প্রশ্ন। এই কথাটা মিস্টার জাবেরিকে বলেন। উনিই তো উত্তর মেরুতে শাকসবজি পাঠানোর কথা বললেন। এরপর বললেন মরুভূমিতে শাকসবজি পাঠানোর কথা। এ কথা আমি বলিনি। আমি বলেছি শাকসবজি পাওয়া গেলে শাকসবজি খাবেন, যদি পশুর মাংস পাওয়া যায় হালাল মাংসগুলো আপনারা খাবেন। এই প্রশ্ন মিস্টার জাবেরিকে করবেন, আমাকে না। 1 নম্বর পয়েন্ট, আপনি সহজলভ্য খাবারগুলো খাবেন, তবে সেগুলো হালাল হতে হবে। আমাদের দামি খাবার খাওয়া উচিত না আপনি বললেন। অনেকটা এরকম যে আমি কোনো ধনী লোককে বলছি আপনি নরিম্যান পয়েন্টে থাকেন কেন? নরিম্যান পয়েন্টে মাত্র 1 স্কয়ার ফিট জায়গার দাম হচ্ছে 25,000 টাকা। মিরা রোডে থাকেন,
মাত্র 1000 টাকা প্রতি স্কোয়ার ফিট। যখন কোনো ধনী লোকের সামর্থ্য থাকে ভালো ফ্ল্যাট কেনার, তাকে বাধা দিচ্ছেন কেন? খাবারের ক্ষেত্রেও তাই। ননভেজ খাবার, প্রোটিন, আয়রন, এরকম আরো অনেক কিছুর দিক থেকে এটা উচ্চমানের স্বাস্থ্যকর খাবার। ধনী লোকের সামর্থ্য আছে, তাকে বাধা দিচ্ছেন কেন? আপনার সামর্থ্য না করলে শাকসবজি খান, আমি আপনাকে বাধা দিচ্ছি না। আশা করি উত্তরটা পেয়েছেন। মিস্টার রশ্মি ভাই জাভেরি আর মিস্টার ওয়াইপি ত্রিবেদী এখন চলে যাচ্ছেন। আপনারা যারা থাকতে চান তারা থাকতে পারেন, অথবা চলে যেতে চাইলে আপনারা চলেও যেতে পারেন। একজন বক্তা এবং আমাদের প্রধান অতিথি এখন চলে যাচ্ছেন। আমাদের ফর্মাল অনুষ্ঠান শেষ। এখন আপনাদের মধ্যে যারা ডক্টর জাকির নায়েককে প্রশ্ন করতে চান তারা তাদের প্রশ্নগুলো করতে পারেন, কারণ একটু আগে অন্যদেরকে আমি প্রশ্ন করার সুযোগ দিয়েছিলাম। আমি আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। এখন আপনারা ডক্টর জাকিরকে প্রশ্ন করবেন। শুরু করছি। হ্যাঁ ভাই, আমার প্রশ্নটা হলো, নন ভেজ খাবারে কি পুষ্টিগুণ কম? ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে ননভেজ জাতীয় খাবারে পুষ্টিগুণের কোনো ঘাটতি থাকে কিনা। হ্যাঁ থাকে। আমি এই প্রশ্নের উত্তর না বলবো না। আমি কোনো উগ্রপন্থী ননভেজ নই। কম থাকে কার্বোহাইড্রেট, ভিটামিন সি, কিন্তু এগুলো ভেজ খাবারে বেশি পরিমাণে থাকে। নন ভেজিটেরিয়ানরা শাকসবজি খায়, আর ফল অনেক পুষ্টিকর, ভিটামিন সির জন্য আমরা খেতে পারি। কিন্তু যদি তুলনা করে দেখেন পুষ্টিমানের দিক থেকে ননভেজ খাবার, একথা আগেও বলেছি আমি, এতে থাকে প্রথম শ্রেণীর প্রোটিন, উচ্চমানের প্রোটিনগুলো সম্পূর্ণ। এতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড থাকে, আয়রনও থাকে। এরকম একটা পুষ্টিকর খাবার হলো ডিম। এখানে মিস্টার জাভেরি ডিমের বিরুদ্ধে অনেক কথা বললেন। একটা ডিমে আনুমানিক 6 গ্রাম প্রোটিন থাকে একটা বড় ডিমে। ডিমের অর্ধেক অংশ সাদা, আর এই সাদা অংশটাকে বলা হয় আদর্শ প্রোটিন। আদর্শ প্রোটিন, এটা দিয়ে অন্যান্য প্রোটিনকে বিচার করা হয়। এখানে সবগুলো আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে থাকে ডিমে। এছাড়াও থাকে রিবোফ্লাভিন, আয়রন, ফ্লোরিন, ভিটামিন B12, ভিটামিন ডি, ভিটামিন ই। খুব কম খাবারে ভিটামিন ডি থাকে, ডিম তার মধ্যে একটা। রোগীদের খাবার হিসেবে ডিম দেওয়া হয়, বিশেষ করে যারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এর কারণ জানেন? ডিম সহজে হজম হয়, উপাদান সবগুলোই আছে। ওনারা ডিম নিয়ে অনেক বলেছেন, এর কিছু ক্ষতিকর দিকও আছে। এটাকে বলা হয় পুষ্টিগুণের ঠাসা খাদ্য, কারণ এতে সবগুলো প্রয়োজনীয় উপাদান আছে পর্যাপ্ত পরিমাণে, অতিরিক্ত নেই, কোনো উপাদানে অতিরিক্ত নেই। এতে ক্যালোরির পরিমাণও কম। একটা বড় ডিমে মাত্র 70 ক্যালোরি থাকে, কিন্তু ভেজ খাবারে এই প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো উপস্থিত থাকে না। ভেজ খাবার খেলে কি করবেন? সবগুলো উপাদানই খেতে হবে। একজন মানুষ ভেজিটেরিয়ান হয়েও সবগুলো উপাদানই পেতে পারেন। তার ডায়েটটা তিনি ঠিকভাবে বেছে নেবেন, শাকসবজিগুলো ঠিকভাবে বেছে নেবেন, যে এই খাবারে অমুক উপাদানটা কম আছে, আবার অন্য খাবারে হয়তো উপাদানটা আছে। সঠিকভাবে যদি এভাবে বেছে নেন আর তারপরে খান, তাহলে ঠিক আছে। ননভেজের ক্ষেত্রে যে কোনো ননভেজই খান, সেখানে এই সমস্ত উপাদানগুলো কম থাকে না। আশা করি উত্তরটা পেয়েছেন। বলেন ভাই। আমার নাম বাবু ভাই জাভেরি। ডক্টর জাকির নায়েক, আপনি আপনার লেকচারে ডক্টর আর্নিশের বিভিন্ন কথাগুলো বিকলাঙ্গ উপায়ে বলার চেষ্টা করেছেন। ডক্টর ডিন আর্নিশ তাকে হৃদরোগ সংক্রান্ত রোগ নিরাময়ের ক্ষেত্রে একজন পথিকৃৎ বলা যায়, আর এ ব্যাপারে এখন তাকে একজন অথরিটি বলে মানা হয়। আমেরিকার প্রেসিডেন্টও তার এই কাজগুলোকে স্বীকৃতি দিয়েছেন। আমেরিকানদের স্বাস্থ্যগত বিষয়ে তাকে অ্যাডভাইজার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আর ডক্টর ডিন আর্নিশের নিজস্ব উদ্যোগে এখন বিভিন্ন মেডিকেলের পাঠ্য বইয়ে একথা লেখা হচ্ছে যে হৃদরোগ প্রতিরোধ করা যায় সুনির্দিষ্ট ডায়েটের মাধ্যমে, যে ডায়েটটার সুপারিশ করেছেন ডক্টর ডিন আর্নিশ নিজেই। আর ডক্টর আর্নিশের এই ডায়েটটা একেবারে পুরোপুরি ভেজিটেরিয়ান ডায়েট। এখন আমি ডক্টর জাকির নায়েকের কাছে জানতে চাই, ডক্টর ডিন আর্নিশের এই রিসার্চের ব্যাপারে আপনি কি বলবেন, যেখানে
হাজার হাজার হৃদরোগী ভালো হয়ে গেছে কোনো বাইপাস সার্জারি ছাড়াই। ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুবই প্রাসঙ্গিক প্রশ্ন, খুবই সুন্দর। যে ডক্টর অর্নিশের সম্পর্কে আমার মন্তব্য কি, খুব বিখ্যাত। আর তিনি বলেছেন হৃদরোগের অসুখ ভালো করা যায় ডায়েটের মাধ্যমে, যেটা পুরোপুরি ভেজ খাবার। আমি একমত। এতে কি নন ভেজ খাবার নিষিদ্ধ হয়ে যাচ্ছে? আপনি ডায়াবেটিসের কথা জানেন ভাই? ডায়াবেটিস মেলাইটিস, এখানে ডক্টর অর্নিশের বলার প্রয়োজন নেই, এটা সবাই জানে। কারো যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে, তখন যদি সে ননভেজ দিয়ে তৈরি ইনসুলিন না নেয়, যেটা তৈরি হয় অগ্নাশয় থেকে, গরু বা শুকরের অগ্নাশয় অথবা মানুষের অগ্নাশয় থেকে, সে মারা যাবে। তাহলে ননভেজ ইনসুলিনে যদি ডায়াবেটিস মেলাইটিস ভালো হয়, সেজন্য ভেজ নিষিদ্ধ হয়ে যায় না। ডক্টর অর্নিশের কথা মানি। ভেজ ডায়েটের মাধ্যমে হৃদরোগ কমানো যায় বা সারানো যায়, আমি একমত। কিন্তু রাশমি ভাই জাভেরি যেটা বললেন, ডক্টর অর্নিশের মতে ননভেজ খাবার নিষিদ্ধ। এই ডায়েটটা শুধু রোগীদের জন্য, আমি একমত। অনেকেই হয়তো মানবে না, ডাক্তারও মানবে না, আমি মেনে নিলাম, আমি একমত। তবে যদি বলেন ভেজ খাবারের হৃদরোগ ভালো হয়, তাই ননভেজ খাবার নিষিদ্ধ করা উচিত, ননভেজ নিষিদ্ধ, তাহলে আমেরিকা কেন নিষিদ্ধ করছে না? আমেরিকান সরকারকে জিজ্ঞেস করেন। ডক্টর অর্নিশ তো অ্যাডভাইজার, তাহলে অ্যাডভাইজারের কথা মতো আমেরিকায় ননভেজ খাবার নিষিদ্ধ করছে না কেন? কেন? তার এই রিসার্চ, তিনি যেটা বলেছেন সেটা সঠিক। কিন্তু যদি বলেন যে ননভেজ খাবার নিষিদ্ধ করেছেন, আমার মনে হয় না ডক্টর অর্নিশ এমন কিছু বলেছেন, মনে হয় না, মনে হয় না। এমন কিছু লেখা দেখান যেখানে তিনি বলেছেন যে কোনো মানুষেরই সারা জীবনে ননভেজ খাবার খাওয়া উচিত না। আমি চ্যালেঞ্জ করছি, হৃদরোগের ক্ষেত্রে হতে পারে। আরো কিছু ডাক্তারের কথা আমি বলেছি, ডক্টর উইলিয়াম টি জার্ভেস, ডক্টর কে জেরি, অনেক অনেক। তবে আমি অনেক বেশি বাস্তববাদী, আমি একমত যে ভেজ খাবারের হৃদরোগ ভালো হয়, ননভেজ নিয়ে বলা হয়নি। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ বলুন। এখানে ডক্টর জাকির নায়েক তো নিজেই একজন বিজ্ঞানী আর ডাক্তার, তাই উনি কি আমাকে এ ব্যাপারে বলতে পারবেন যে 15 বছর ধরে যে রিসার্চ হয়েছিল? প্রশ্নটা শুনতে পাইনি, আপনি কি আরেকবার বলবেন? 15 বছর ধরে রিসার্চ হয়েছিল আমেরিকার মেরিল্যান্ডের ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটে লাল মাংসের উপরে। লাল মাংস থেকে ক্যান্সার হয়, এইসব নিয়ে। আপনি কি এ ব্যাপারে আমাকে বিস্তারিত বলতে পারবেন? থ্যাংক ইউ। খুব সুন্দর প্রশ্ন। বোন বললেন 15 বছর ধরে রিসার্চ হয়েছিল কোনো ক্যান্সার হসপিটালে। আবারও রিসার্চ, কোনো ফ্যাক্ট না। রিসার্চ আর ফ্যাক্টের মধ্যে পার্থক্য অনেক। আমি রিসার্চটা পড়েছি, এ ব্যাপারে আমিও একমত। হোক সেটা ক্যান্সার হসপিটাল বা উনার বলা হসপিটালটা, অনেকগুলো রিসার্চ পড়েছি। ননভেজ খাবারে মলাশয়ের ক্যান্সার হয়। অতিরিক্ত ননভেজ খেলে মলাশয়ের ক্যান্সার হতে পারে যদি সেই খাবারের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার না থাকে। যদি খাবারের মধ্যে ফাইবার থাকে, তাহলে যত ভেজি খান না কেন আপনার ক্যান্সার হবে না। অতিরিক্ত ননভেজ খাবারের সাথে ফাইবার না থাকলে ক্যান্সার হতে পারে। আমরা অনেক ভেজ খাবার হজম করতে পারি না, কারণ এতে সেলুলোজ থাকে। খাবারের মধ্যে ফাইবারের কারণেই আমরা এগুলো হজম করতে পারি। অতিরিক্ত ননভেজ খাবার, এই খাবারে ফাইবার না থাকলে মলাশয়ের ক্যান্সার হতে পারে। তবে যদি এই খাবার ঠিকভাবে খান, যারা লাল মাংস খায় তাদের তো সবার ক্যান্সার হয় না। অতিরিক্ত খাওয়া, কোরআন বলছে এটা হারাম, তারা তো কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, তাদের অসুখ হতে পারে। তাহলে ননভেজ নিষিদ্ধ না, বলতে পারেন অতিরিক্ত ননভেজ খাওয়া উচিত না। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Allahu ya Allahu ya Allahu, O provider of all things.